ঠিক আছে, চিন্তা করে আনসার করতে হবে। ওই কোশ্চেনগুলো যেই কোশ্চেনগুলোতে কোড দেওয়া আছে বা কিছু টুকটাক জিনিস দেওয়া আছে, বাট আনসার ওইখানে দেওয়া আছে, আনসার প্রত্যেকটা দেওয়া আছে, আপনার চিন্তা করে আনসার বের করতে হবে। ওইখানে অপশনের মধ্যেই সবগুলোর জন্য আনসার দেওয়া আছে। ওকে, সো সব থেকে বেশি যেই কোশ্চেনটাতে ভুল দেখতে পাচ্ছি স্ট্যাটিস্টিক্স কলেজে, সেটা হচ্ছে একটা কোশ্চেন ছিল যে অন ক্লিক হলে কি হবে, এরকম একটা কোশ্চেন ছিল না, যে ক্লিক করলে একটা h2 ট্যাগের উপরে ক্লিক করলে কি হবে? স্যার কিছুই হবে না, এখানে কিছু হবে না, বিকজ ওইটা হওয়ার জন্য যে কোডটা লেখা দরকার সেই কোডটা আমরা লিখিনি, আমরা লিখছি অন কিয়া। ইয়েস স্যার। এইটার জন্য আমার অনেক ভালো কোডিং পারতে হবে, এটার জন্য আমার জাস্ট মানে একটা কমন সেন্স থাকলেই হবে। এখানে অন কিয়া অন ক্লিকের কোনো কথাই বলা নেই, অন কি অ্যাপের কথা বলা হয়েছে। এই কোশ্চেনটা আমি দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম স্টুডেন্ট বলেছে। আর আরেকটা কোশ্চেন সেটা হচ্ছে যে বলা ছিল যে ইন দ্য ফলোইং কোড সেকশন হোয়াট ডাজ রেডি স্টেট ইকুয়াল ইকুয়াল 4 মিনস। হোয়াট ডাজ রেডি স্টেট ইকুয়াল ইকুয়াল 4 মিনস, এটা তো আমরা জানি, এই কোড করার দরকার আছে সেটার জন্য। তো এই কোডটা দেওয়া হয়েছে শুধুমাত্র কনফিউজ করার জন্য, এই কোডটা শুধুমাত্র কনফিউজ করার জন্য। মানে 4-5 লাইন 6 লাইন কোড লেখা আছে, বাট ডু উই নিড দিস 4 লাইনস কোড? দরকার নেই। রেডি স্টেট ইকুয়াল ইকুয়াল 4 মানে হচ্ছে রিকোয়েস্ট ফিনিশড এন্ড রেসপন্স ইজ রেডি। এটা তো আমরা আগে পড়ে আসছি, লেকচার থেকেই পড়ে আসছি, এখান থেকে জানতে পারবো। আরেকটা ছিল সেটা হচ্ছে যে ইন দ্য ফলোইং মেথড দ্য ভ্যালু অফ অ্যাসিঙ্ক ইজ বাই ডিফল্ট ফলস ফর এজেক্টস, কারেক্ট অর ইনকারেক্ট? যদি আমি অ্যাসিঙ্কের ভ্যালু না দেই তাহলে কি সেটা ফলস হয় বাই ডিফল্ট নাকি ট্রু? which one? বলেন। যদি অ্যাসিঙ্ক না বলে তাহলে এই স্টেটমেন্টটা কি ইনকারেক্ট না? এই স্টেটমেন্টটা জি স্যার ইনকারেক্ট। ইয়েস স্যার ইনকারেক্ট। লাস্ট ওয়ান বলা ছিল সার্ভার যে এজাক্স এর জন্য যে সার্ভার কাছে রিকোয়েস্ট যায় সেই রিকোয়েস্ট ক্রিয়েশনের আমার অর্ডারটা দিতে বলছে। হোয়াট ইজ দ্য কারেক্ট অর্ডার টু ক্রিয়েট আ রিকোয়েস্ট টু সার্ভার ইউজিং এজাক্স? এখানে আমি নাম্বারিং করে দিছি এবং আমি বলছি যে এটার অর্ডারটা বলবো। তো অর্ডার কি? অর্ডারটা হচ্ছে প্রথমে কি করে, অবজেক্ট ক্রিয়েট করে, প্রথমে অবজেক্ট ক্রিয়েট, তারপরে হচ্ছে কলব্যাক ফাংশন ডিফাইন করে। কলব্যাক ফাংশন আমরা ডিফাইন করি, কলব্যাক ফাংশন কল করি নাকি ডিফাইন করি? ডিফাইন করি। যখন রিকোয়েস্ট রেসপন্স করবে তখন কলব্যাক ফাংশন নিজে নিজে কল করবে, রাইট? সো সেকেন্ড প্রথমে হবে 3, তারপরে হবে হচ্ছে 4। তো প্রথমেই তো বুঝতে পারতেছি যে 3 আর 4 তো অপশনের মধ্যে নাই, 3 আর 4 অপশনের মধ্যে নাই, সো নান অফ দ্য গিভেন অপশনস, এটা হবে অপশন। এই 3-4টা কোশ্চেন ম্যাক্সিমাম স্টুডেন্টদের দেখছি ভুল হয়েছে, আর বাকিগুলো মোটামুটি সবারই ভালো, সবাই পারছে। স্যার ওই কল ব্যাকের জায়গাটায় ফাংশন ডেফিনিশন অফ জাভাস্ক্রিপ্ট এটা কি হবে স্যার? কোনটা ফাংশন ডেফিনিশন? ফাংশন ডেফিনিশন ইয়েস স্যার অফ জাভাস্ক্রিপ্ট। The function definition in JavaScript begins with function keyword, identifier, parenthesis. Do we have any return type? No. Return type আছে? So function keyword, তারপর identifier, তারপর parenthesis. আপনার মনে হয় এটাই ভুল হয়েছে, নাকি? এটা ভুল হয়েছে? এটা মনে হয় এটাই দিছি জন্য। আপনি ভুল করছেন হচ্ছে we use JavaScript to program the behavior of the web page. আমি এই কথাটা মনে হয় আর না হয় 5 থেকে 10 বার বলছি যে জাভাস্ক্রিপ্ট একটা ওয়েব পেজের বিহেভিয়ার ডিফাইন করে, যে কি হইলে কি হবে, কিসে ক্লিক করলে আমি কিভাবে ইন্টারঅ্যাক্ট করলে ও কি করবে, পেজটা কিভাবে বিহেভ করবে। এই কথাটা আমি মনে হয় 5 থেকে 10 বার বলছি। কোথাও লেখা আছে? মেবি নট। না, লেখা আছে। ডাবল3 স্কুলে মনে হয় পড়া লিখছি প্রথম ইস্যুই মনে হয় লেখা আছে। সো দুই একটা থিওরিটিক্যাল কোশ্চেন আমি দিয়েছিলাম এই কারণে যে আপনারা যদি ভালো করেন এই কথা চিন্তা করে থিওরিটিক্যাল। স্যার জি স্যার।
স্যার যে ফাংশন ডেফিনিশন অফ জাভাস্ক্রিপ্ট ওটা কি আইডেন্টিফায়ার এন্ড রিটার্ন টাইপ হবে না? আইডেন্টিফায়ার প্যারেন্থেসিস নাকি স্যার ফাংশন কিওয়ার্ড আইডেন্টিফায়ার ফাংশন কিওয়ার্ড তারপরে আইডেন্টিফায়ার তারপরে প্যারেনথেসিস। কারণ আমরা প্রথমে কি লিখি? ফাংশন, তারপরে ফাংশনের নামটা, তারপরে প্যারেনথেসিস দিই, তাই না? প্রথমে ফাংশন কিওয়ার্ডটা লিখে নিই জাভাস্ক্রিপ্ট। স্যার আরেকটা কথা স্যার যে অ্যাজ এ কর্পোরেট উইথ ওটা কি স্যার জেসন হবে না শুধু? সবগুলোর সাথেই হয়, ডাটাবেজের সাথেও হয়, আমরা দেখছি না এটা সবগুলোর সাথে। ওখানে টেক্সট লেখা ছিল, টেক্সট ওখানে কি টেক্সট লেখা ছিল? টেক্সট না স্যার জেসন আর এক্সএমএল স্যার জেসন JSON এক্সএমএল এটা জেসন এক্সএমএল ডেটাবেস, রাইট? এখন আপনি দেখতে পাচ্ছেন এটা তো দুইটা অ্যানসার সিলেক্ট করা যায়, দুইটা অ্যানসার সিলেক্ট করা যাচ্ছে না। এখন আপনি তো অলরেডি পড়ছেন, লেখা দেখছেন যে এজেক্স দিয়ে আমি অলরেডি এক্সএমএল দিয়ে করছি, অলরেডি জেসনের সাথে করা যায় লেখা দেখছি, আমি করি নাই বাট লেখা দেখছি। আর হচ্ছে ডেটাবেজের সাথেও এটা অ্যাসোসিয়েশন করা যায় সেটাও দেখছি। বাট আলটিমেটলি ওইখানে যদি অপশন থাকতো টেক্সট আর যদি এক্সএমএল লেখাটা না থাকতো তাহলে আমরা টেক্সটটা সিলেক্ট করতাম, ডাটাবেস বা জেসন সিলেক্ট করতাম। কারণ আমরা দেখছি কি কোনটা অ্যাপ্রোপ্রিয়েট, যে ডাটাবেস কোনটা সবথেকে বেশি অ্যাপ্রোপ্রিয়েট, রেসপন্স টেক্সট আর একটা হচ্ছে রেসপন্স এক্সএমএল। সো রেসপন্স টেক্সটটা হতো সবথেকে বেশি অ্যাপ্রোপ্রিয়েট, বাট রেসপন্স টেক্সট যেহেতু কোনো দেওয়া ছিল না সেহেতু ওইটা সিলেক্ট করতে হবে। এখন মানে বিষয়টা হচ্ছে স্টুডেন্টরা আজকে কুইজ দিয়ে একটু কনফিউজড। মানে এতদিন কোশ্চেন গুলো আসছে একদম মানে মোয়ার মতো, তাই না? আনসার দেখলেই বোঝা যাইতেছিল যে কোনটা আনসার। আজকে মনে হচ্ছিল সবগুলোই আনসার, কিন্তু আমি কিন্তু প্রত্যেকটা ডিফেন্ড করতে পারবো। আপনারা যদি আমাকে কোশ্চেন করেন স্যার এইটার আনসার এটা হবে না, এটা হবে, আমি প্রত্যেকটা চ্যালেঞ্জের খুব ভালোভাবে সুন্দরভাবে ডিফেন্ড করতে পারবো। ইয়েস স্যার, বলেন। স্যার দুটো কোশ্চেন ছিল স্যার। ওই একটা জেএস এর স্যার রিভার্স অ্যারে দিয়ে একটা কোড লেখা ছিল, ওটার অ্যানসার কি হবে স্যার? দেখতে হবে মানে কি লিখছিলাম। আচ্ছা দাঁড়ান স্যার 1 2 3 ছিল, তারপর ওটাকে ওই অ্যারেটাকে রিভার্স করে তারপর ওটাকে স্যার প্রিন্ট করছে। তাহলে 3 2 1 হবে, রিভার্স করছে। স্যার এটা কি আচ্ছা আচ্ছা স্যার, ঠিক আছে স্যার। আর স্যার আরেকটা আপনি একটা ভার দেওয়া আছে, ভার অর্থ কি? ভার করা অর্থ কি? ভার করা অর্থ মানে হচ্ছে ওইটাকে আবার রিঅ্যাসাইন করা যাবে, চেঞ্জ করা যাবে। আমি এখানে কিন্তু রিভার্স করাটা আমার টার্গেট ছিল না। আমার টার্গেট ছিল, কারণ রিভার্স করা যায় কি করা যায় না সেটা তো আমি আপনাকে পড়াইনি, কিন্তু আপনাকে আমি কি পড়াইছি যে ভ্যারিয়েবলকে রিঅ্যাসাইন করা যায়, সেটা পড়াইছি না? ইয়েস রাইট। আমি আপনাকে কি বলছিলাম যে অ্যারে দিয়ে যত মেথড আছে মেথডগুলো বাসায় দেখে নিয়ে, সো এটা তো দেখেই বোঝা যাচ্ছে যে রিভার্স দিয়ে আসলে রিভার্স করে। সেটা তো আমরা কমন সেন্স বলে, আমরা জাভাতে শিখছি, সি শার্পে শিখছি যে রিভার্স ফাংশন থাকে। জাভাতে রিভার্স ফাংশন আরইভি লেখে, পুরোটা লেখে না। জাভাস্ক্রিপ্টে পুরোটা পিএইচপি কথা বলছে আরইভি লেখে, পুরোটা লেখে। এখানে পুরোটা লেখে রিভার্স। তো যদি কিনা কোনো এরর আসে, এখানে কি আমি দিছি নান অফ দ্য গিভেন অপশন? দেইনি। যদি নান অফ দ্য গিভেন অপশন থাকে তখন আপনার একটা কনফিউশনের ব্যাপার থাকে যে অন্য কিছু হয় নাই, আমি ওইটাই দিই। কিন্তু স্যার তো আপনাকে পড়াইছে যে যদি ভার দিয়া ডিফাইন করা থাকে তাহলে সেটাকে রিঅ্যাসাইন করা যায়। আমি সেটাই দেখাইছি যে রিঅ্যাসাইন করা। স্যার আমি একটা জিনিসে কনফিউজ ছিলাম যে এটা লুপ দিয়ে, মানে এটা তো অ্যারে, তো স্যার এভাবে ডাইরেক্ট ভ্যারিয়েবলটা প্রিন্ট করলে রিভার্সলি আসবে নাকি লুপ ইউজ করে করতে হবে? ওই জিনিসটা আমি একটু কনফিউজ ছিলাম স্যার। ওটাই দিয়েছি 3 2 1 এ দিয়েছি, কিন্তু স্যার একটু কনফিউজ ছিলাম। বুঝতে পেরেছি। আপনি কনফিউজ থাকা মানে কি? আপনি কনফিউজ থাকা মানে হচ্ছে আপনি কিছু জানেন বলে আপনি কনফিউজ। আপনি যদি কিছু না জানতেন তাহলে আপনি কনফিউজ থাকতেন। আমার কথাটা বুঝতে পারছেন? আপনি একটা আনসার জানেন, এই জন্য আপনি কনফিউজড। আপনি যদি কোনো আনসারই না জানতেন তাহলে আপনি কনফিউজ হলেন না। আপনি একটা 1 2 3 একটা দিয়ে দিতেন, ছক একটা কিউ, ঠিক আছে, 10 20 30 বলে একটা দিয়ে দিতেন। সো ওকে, আমি রিটার্ন করে দিব একটু পরেই, দেখে নেবেন সবাই সবার মতো। কিন্তু মন খারাপ করবেন না যারা খারাপ করছে। এখনো একটা মেজর পোর্শনের মার্ক বাকি আছে, হচ্ছে প্রজেক্ট সাবমিশন, প্রজেক্ট প্রেজেন্টেশন। এইখানে যদি খারাপ করেন ওই 2 মার্ক 4 মার্কের জন্য আপনার এ প্লাস আটকাই যাবে, আপনার এ গ্রেড আটকাই যাবে। ঠিক আছে, এটা নিয়ে কেউ টেনশন করবেন না। গ্রেড কুইজ দিছি শেষ, ওটা নিয়ে আর টেনশন করবেন না।
ওকে, নাও কিছু অ্যানাউন্সমেন্ট আমি যদিও আগের ক্লাসে বলে দিছি, আজকের ক্লাসে আবার বলতেছি। সেটা হচ্ছে আমাদের অ্যাসেসমেন্ট হবে 16 তারিখ 18 তারিখ, 9 তারিখ 11 তারিখ আমাদের কোনো ক্লাস হবে না, কোনো ক্লাস হবে না, কোনো অ্যাসেসমেন্ট হবে না, কোনো কিছু হবে না, আপনাদের ছুটি 9 তারিখ 11 তারিখ। বাট অ্যাভেলেবল থাকবো আমি, কারো যদি কোনো ডিসকাশন প্রয়োজন হয় বা কেউ যদি আগে দেখাই দিতে চান স্কেডিউলের আগে যে স্যার 16 তারিখ আমার অন্য কোনো কিছু আছে, ঠিক আছে, অথবা 18 তারিখ আমার অন্য কোনো কিছু আছে, আগে দেখাতে চাচ্ছি, তারা দেখাই দিতে পারে। 16 তারিখ অন্য কোনো কিছু আছে পরে দেখাবো, সেটা হবে না। আগে দেখাতে পারেন, হ্যাঁ ওকে, ইউ আর ওয়েলকাম। আগে দেখাতে চাচ্ছি, ঠিক আছে। এখন বাকি গ্রুপমেটদের পারমিশন নিয়ে নিতে হবে যদি আপনার সমস্যা হয়। বাকি গ্রুপমেটটা সহ আসলে বেটার, আর বাকি গ্রুপমেটরা যদি না আসে, মানে ওদের কাজ কমপ্লিট হয় নাই, আপনার কাজ একার কমপ্লিট হয়েছে, সেটাও আপনি আগে দেখাতে পারবেন, সমস্যা নেই। হাউএভার আমি প্রেফার করব আগে না দেখে, যেই দিন ডেট, যেই টাইমে টাইম দেওয়া আছে, আমার স্লট দেওয়া আছে, ওই টাইমেই দেখে। আপনাদের কোনো যে কোনো কিছুর সুবিধার্থে আমি আপনাদেরকে বলি যে আচ্ছা ঠিক আছে, তোমরা সময় মতো কমপ্লিট করতে পারো নাই, একদিন পরে করো, 5 দিন পরে করো। এই যে আপনারা যারা ল্যাব টাস্ক এখনো জমা দেননি কোনো একটা, আমি বলছি যে 8 তারিখের মধ্যে সাবমিট করুন সবগুলো, আমি কাউকে পেনাল্টি করবো না, 8 তারিখের মধ্যে সাবমিট করুন, ওকে, কোনো সমস্যা নেই। আমি আপনাদেরকে সুযোগ দিই, আপনারা আমাকে এই সুযোগটা দেন যে আমি বলতেছি যে যার যখন করবে এক্স্যাক্ট ওই টাইমে এসে আমি প্রেজেন্টেশন দিই। আমার পার ক্লাস পার পার্সন আমার যদি 5 থেকে 6 একজন 5 থেকে 6 মিনিট পাবে, এই জিনিসটা মাথায় রেখে নেবেন যে আমার আসলে কতটুকু সময় ইনভেস্ট করা দরকার কোনটার পিছনে। সো আমি দেখাই দিচ্ছি কিভাবে প্রেজেন্টেশন কি কি করতে হবে, কোন কোন জিনিসগুলো আমার কভার করতে হবে প্রেজেন্টেশন। আমি ইসে দিয়ে দিচ্ছি, চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি কি কি কভার করতে হবে। দেখেন আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা, এই চ্যাট বক্স দেখতে পাচ্ছেন স্ক্রিনে। হ্যালো, হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। স্যার কথা একটু আটকে আটকে আসছে। এখন শোনা যাচ্ছে ক্লিয়ার? ইয়েস স্যার। স্যার মাঝে মাঝে একটু জড়িয়ে যাচ্ছে। যখন প্রবলেম হবে বলবেন, যখন প্রবলেম হবে বলবেন। দেখেন লেয়ার আর্কিটেকচার মিড টার্মে ছিল, বাট মিড টার্মে আমি সবাইকেই মার্ক দিয়ে দিচ্ছি, ফাইনাল টার্মে এমনি এমনি মার্ক দিচ্ছি। আপনার প্রজেক্টের যে লেআউটটা আছে সেটা আমাকে ওপেন করে দেখেন প্রেজেন্টেশনের শুরুতে যে স্যার এটা হচ্ছে আমার এমভিসি, আমি এমভিসি প্রজেক্টটা করছি, দিস ইজ মাই লেআউট। আপনি দেখাবেন আপনার ফোল্ডারটা ওপেন করে, এইচডক্স এর মধ্যে আগে ফোল্ডার ওপেন করে রাখবেন, মাই কম্পিউটারে ঢুকে এইচডক্স এর ফোল্ডার ওপেন করে রাখবেন যে আমি ভিউগুলো এখানে রাখছি, কন্ট্রোলার এখানে রাখছি, আর মডেলগুলো এখানে রাখছি, ইমেজগুলো এখানে রাখছি, আপলোড ফাইল এখানে রাখছি, সিএসএস এখানে রাখছি, এরকম করে আমাকে দেখাই দিবেন ফোল্ডার স্ট্রাকচার। ইউ উইল গেট ফুল মার্কস ফর দ্যাট। কমপ্লিটনেস এটা আপনি ডিফাইন করবেন না, এটা আমি ডিফাইন করব, বাট আপনি বুঝতে পারবেন যে আপনি কতটুকু কত পাবেন, কত পাবেন আপনি আগেই বুঝতে পারবেন, বিকজ আপনি প্রপোজ করছেন এক জিনিস আর জমা দিয়েছেন আরেক জিনিস, হয়তো কম, তাহলে কমপ্লিটনেসে মার্ক কমবে, বাট কমপ্লিটনেসে মার্ক ফুল পাবেন যখন কিনা আপনার রিকোয়ারমেন্টে যা ফুল পাবেন, আবার বোনাস হবে, দ্যাট ডিপেন্ডস অন ইওর এফোর্ট। তারপর আছে সিএসএস। সিএসএস অনলি পেজ মোবাইল ফ্রেন্ডলি হলেই হবে, তাহলে আমি ফুল মার্ক দিব সিএসএস। সিএসএস এ অনেক ফ্যান্সি ডিজাইন করতে হবে, শুধুমাত্র মোবাইল ফ্রেন্ডলি আপনি দেখাবেন স্যার আমার পেজগুলো সবগুলো রেসপন্সিভ, দ্যাটস এনাফ। ওকে, তারপরে এই কমপ্লিট টেস্ট নিয়ে আপনি কিন্তু কথা বলবেন না, কমপ্লিট টেস্ট নিয়ে আমি বুঝে নিব, আপনার কথা বলতে হবে না, এটা মার্কিং আমি করব। আপনি কথা বলবেন হচ্ছে লেয়ার আর্কিটেকচার, তারপর হচ্ছে পেজ রেসপন্সিভ, তারপর হচ্ছে পিএইচপি ভ্যালিডেশন দেখাবেন। তো পিএইচপি ভ্যালিডেশন অলরেডি মিডে করে দেখাইছেন, সেটা তো মার্ক পাচ্ছেন, সেই মার্কও আবার এখানে রিপিট হচ্ছে। জাভাস্ক্রিপ্ট ভ্যালিডেশন, আমাদের জাভাস্ক্রিপ্টের অনেক ধরনের ভ্যালিডেশন থাকতে পারে, ফর্ম ভ্যালিডেশন থাকতে পারে, কোনো কিছু আপলোড করতে দিবে না, কোনো কিছু দেখতে দিবে না, আটকায় দিবে, বা কোনো কিছু পারচেজ করতে দিবে না, আটকায় দিবে, এই কাজগুলো আমরা করতে পারি জাভাস্ক্রিপ্ট ভ্যালিডেশন দিয়ে, সেই জিনিসগুলো যাবে জাভাস্ক্রিপ্ট ভ্যালিডেশন। তারপরে সেশন আসবে, কুকিজ আসবে,
আর মিড টার্মের সেশন কুকি একই সাথে ছিল, ফাইনাল টার্মে সেশন কুকি আলাদা, সেশন কুকি আলাদা, সেশনের ট্র্যাকিং দেখাতে হবে। সেশন ঢুকি আমাকে প্রথমেই দেখাবেন যে স্যার লগ আউট না করে আমি ভিতরে পেজগুলোতে ঢুকতে পারতেছি না, সরি লগ ইন না করে ভিতরে পেজগুলোতে ঢুকতে পারতেছি না, অথবা লগ আউট হয়ে গেলে আমি ব্যাক করে আগের পেজে যেতে পারতেছি না। এই জিনিসগুলো দেখাবেন যে সেশন ডিস্ট্রয় হয়ে যাচ্ছে। ওকে, কুকিজের কোনো কাজ থাকলে কুকিজের কোনো কাজ থাকলে নট নেসেসারিলি অনলি রিমেম্বার মি, কুকিজ দিয়ে আরো অনেক কিছু করা যেতে পারে, পেজের রাউটিংও করা যেতে পারে, কুকিজের ডাটা নিয়ে পেজের রাউটিং করা যেতে পারে, সেগুলো করতে পারে, যতখানি করতে পারি। তারপর হচ্ছে এজেক্স ইম্পর্টেন্ট, ডাটা ট্রাভার্সিং এজেক্সে বেশি হবে, এজেক্সে ডাটা ট্রাভার্সিং বেশি হবে, যার যত বেশি কাজ দেখাতে হবে। আমি বলছি তিন বুঝতে পারতেছেন, এজেক্সে মার্কিংটাও বেশি, এজেক্সে মার্কিংটাও বেশি। ওকে, তারপর হচ্ছে নাম্বার অফ কমপ্লিটেড ফিচার্স। এইটা হচ্ছে আমাকে বলবেন মিড টার্মে দেখাইছেন হচ্ছে কতগুলো পেজ কমপ্লিট হয়েছে, আপনি বলছেন কতগুলো পেজ কমপ্লিট হয়েছে, আর এখন বলবেন হচ্ছে কতগুলো ফিচার কমপ্লিট হয়েছে, নট পেজেস। পেজেস আর ফিচার্স ডিফারেন্ট জিনিস। একটা ফিচারের জন্য মাল্টিপল পেজেস, আবার একটা পেজের মধ্যে মাল্টিপল ফিচার থাকতে পারে। ফিচার গুনে গুনে আমার করতে হবে। যেমন একটা পেজের মধ্যে আপনি শো ডাটা দেখাচ্ছেন, ডিলিট ডাটাও দেখাচ্ছেন, সেম পেজের মধ্যে আপনি এডিট ডাটাও দেখাচ্ছেন, তাহলে কি ওখানে কয়টা পেজ হলো? পেজ হলো একটা, বাট ফিচার হলো তিনটা। ঠিক আছে? এন্ড পরে লাস্টে দুইটা আছে, একটা হচ্ছে এক্সএমএল আর জেসন এর যদি কোনো কাজ করে থাকেন সেটা বোনাস হিসেবে আমি কাউন্ট করব, এক্সট্রা মার্কিং, বোনাস মার্কিং। হিয়ার 5 মার্কস, এখানে আবার 5 মার্কস। ইউআই/ইউএক্স এর মার্কস কিভাবে পাবো? ইউআই/ইউএক্স এর মার্কস পাবো হচ্ছে এভাবে, যে যদি কিনা পেজটাকে আমি ডিফেন্ড করতে পারি যে why did I design it like this, এই পেজটা আপনি কেন এরকমের ডিজাইন করছেন, সেটা যদি আপনি সুন্দর করে আমাকে বোঝাতে পারেন ওই টাইমের মধ্যে, you will get bonus points. আর জেসনটা যদি মিড টার্মের কাজটা এনে দেখাই দেন তাহলে বোনাস পাবেন না। ওয়াই? বিকজ মিড টার্মে যে পেজগুলোতে আপনি জেসন করছিলেন সেই পেজগুলোতে আমি এখন ফাইনাল টার্মে বলছি ডাটাবেস করতে, ডাটাবেসের কাজ করতে বলছি। দ্যাটস ওয়াই ওখানে এটা পাবেন না। ক্লিয়ার সবাই? মানে স্যার ডেটাবেজও থাকবে আবার জেসনও থাকবে। জেসন থাকতে পারে কিভাবে? জেসন থাকতে পারে আপনি একটা এক্সট্রা কাজ করলেন, বোনাস মার্কিং এর জন্য বোনাস কাজ করবেন। যেমন কন্টাক্ট কাজ পেজে যদি আপনি ডাটা ইনসার্ট করেন সেগুলো জেসন ফাইলে স্টোর করেন নিয়ে, এটা আমি একটা एग्जांपल দিলাম। তারপর হচ্ছে আওয়ার টিমের যে ডাটাগুলো আছে সেগুলো ডাটাবেস দিয়ে না নিয়ে জেসন দিয়ে নিলেন বা এক্সএমএল দিয়ে নিলেন, বোনাস মার্ক কিভাবে পাবেন? বোনাস মার্ক ওই মিড টার্মে যে কাজটা করছে ওইটা করেই বোনাস পাবেন। বুঝতে পারছেন? বোনাস মার্ক মানে কি? আমি কষ্ট করে গেইন করতে হবে। ঠিক আছে? এই হচ্ছে মার্কিং ক্যাটাগরিজ। এর মধ্যে কমপ্লিট ফিচার্স এর মধ্যে এখানে আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেন, ডাটাবেসের জন্য কিন্তু কোনো মার্ক নাই আলাদা করে। ওয়াই ডাটাবেসের মধ্যে মার্ক? বিকজ কমপ্লিট ফিচারের মধ্যে ম্যাক্সিমাম কাজই ডাটাবেসের না। কমপ্লিট ফিচার্স এর মধ্যে যে আপনি এডিট করতেছেন ডাটাবেসে, আপনি লগ ইন করতেছেন ডাটাবেসে, আপনি ক্রিয়েট করতেছেন ডাটাবেসে, তাহলে ডাটাবেসে আলাদা করে মার্ক দেওয়ার দরকার নেই। কমপ্লিট ফিচারগুলো এই ডাটাবেস কভার করতেছে। ক্লিয়ার? বুঝতে পেরেছি? জি স্যার, একটা কোশ্চেন ছিল স্যার। ইয়েস স্যার। আচ্ছা স্যার, এক্সএমএল আর স্যার জেসনের যে কাজটা ওইটা স্যার কাইন্ড অফ যে আমাদের যদি আমাদের যে প্রজেক্টটা ট্রিজ নিয়ে, তো ট্রিজের ডিটেইলস দেখানোর জন্য স্যার আমি এক্সএমএল অথবা ওই যে জেসন যদি ইউজ করি তাহলে ওইটাও তো কাউন্ট হচ্ছে। আচ্ছা, আমি এখানে হ্যাঁ, ডেটাবেসে না লিখে ওটা যদি আমি কিনা আপনি জেসন দিয়ে নিয়ে আসছি। হচ্ছে, কিন্তু আমি আপনার পার্টিকুলার আপনার প্রজেক্টের জন্য আমি একটা সাজেশন দিতে পারি। সেটা আপনি এরকম করতে পারেন যে ডাটাবেস থেকে ডাটা নিয়ে আপনি কোনো আলাদা আলাদা জেসনে বা এক্সএমএল স্টোর করতে পারেন, অথবা জেসন ফরম্যাটে আপনি ডাটাবেসে স্টোর করতে পারেন। জেসন ফরম্যাটটা অ্যাকচুয়ালি কি? নাথিং বাট টেক্সট, রাইট? জেসন ফরম্যাট ইজ নাথিং বাট টেক্সট। আমি একটা গ্রুপ নিছিলাম গত সেমিস্টারের আগের সেমিস্টার ফল, ওইখানে স্টুডেন্টরা এই যে আমরা টিমসে পরীক্ষা দেই না, টিমসে পরীক্ষা দিই বা ফর্মসে পরীক্ষা দিই, এইরকমের একটা কাজ করছে যে টিমসে বা ফর্মসে পরীক্ষা দেওয়া। তো এই ডাটাগুলোকে আমি ওদের জিজ্ঞেস করলাম যে ডাটাগুলোকে তোমরা কিভাবে স্টোর করবা। ওটা সরি আমার গ্রুপ ছিল না, ওটা অন্য একজন স্যারের গ্রুপ ছিলাম, এক্সটার্নাল ছিলাম স্যারের। তা আমি জিজ্ঞেস করলাম যে কিভাবে স্টোর করছে, জেসন ফরম্যাটে স্টোর করছে।
তা আমি বলছি কোথায় দেখ, মানে জেসন ফরম্যাটে স্টোর করছে, নট জেসন স্টোর করছে। আমি বলছি ডাটাবেজে রাখো নাই, তাহলে পার্মানেন্টলি স্টোর হইলো, জেসন ফাইলটা তো তাহলে অনেক হয়ে যাবে ডাটাবেজ না রাখলে। বলে স্যার আমরা জেসন ফরম্যাটে ডাটাবেজে রাখছি। পরে দেখলাম যে তারা জেসন ফরম্যাটে গিয়ে এই কোশ্চেন, বিকজ এক একটা কোশ্চেনের জন্য আমার অপশনস এক একটা হতে পারে না। যেমন ধরেন এই যে সেকশনের জন্য আমার কয়টা আনসার আছে? 3টা। গ্রুপ নাম্বারের জন্য কয়টা আছে? 13। তো আমি যদি কিনা মানে রো ওয়াইজ রাখতে চাইতাম, তাহলে তো এইটা স্কেলেবল হতো না ডাটাবেসটা। আমার পয়েন্টটা ধরতে পারছেন? প্রত্যেকটা আনসারের জন্য স্কেলেবল হতো, যে একটা কোশ্চেনের জন্য 3টা আনসার, একটা কোশ্চেনের জন্য 13টা আনসার হতে পারে, 13টা অপশন হতে পারে। তাহলে সেটাকে আমরা এক কলামে রাখতে পারতেছি, তাদের একই ডাটাবেসে রাখতে পারতেছি, একই টেবিলে রাখতে পারতেছি না। রেদার তারা এটা করার থেকে যেটা করছে যে প্রত্যেকটা কোশ্চেন হচ্ছে এক একটা এক্সেল, জেসন। সেই জেসনে এখন আমি কিভাবে ডাটা রাখতেছি, দ্যাটস আপ টু মি। আমি সেকশনের লেভেলে ই রাখতেছি নাকি ভ্যালুতে ই রাখতেছি নাকি জে রাখতেছি নাকি ও রাখতেছি এক্স ওয়াই জেড আরো 10টা রাখতেছি, দ্যাট ডাজন্ট ম্যাটার। যত খুশি তত রাখতে পারতেছি। তা আপনারা এই যে আমরা যখন এগুলো বানাই, এগুলো কি স্টোর হচ্ছে না কোনো না কোনো জায়গায়? আপনারা যখন রেসপন্স করতেছেন কোনো না কোনো জায়গায় স্টোর হচ্ছে না? আমাকে পরে এক্সএমএল এ আবার এক্সেল ফাইলে আবার জেনারেট করে দিচ্ছে সেটা ডাটাগুলো। এই কাজগুলো অ্যাকচুয়ালি জেসন ফরম্যাটেই যাচ্ছে। এই আনসার যেগুলো আপনারা করতেছেন এগুলো জেসন ফরম্যাটেই যাচ্ছে। আমি যদি এক্সেল ডাউনলোড করি, হোয়াট ডু ইউ থিঙ্ক? আপনাকে এখানে ফাইল আপলোড করার অপশন দিচ্ছি, ফাইল আপলোড হয় নাকি ফাইল গিয়ে অন্য কোথাও স্টোর হয়? ওই স্টোরের লিংকটা আমাকে দিয়ে দেন। উইচ ওয়ান? স্টোরের লিংক দিয়ে দেয় আপনি। স্টোরের লিংক দিয়ে দিচ্ছি। আমি এখানে আপনাকে আপলোড করার অপশন দিচ্ছি, আর আমি যখন রেজাল্ট দেখতে চাচ্ছি তখন আমার শেয়ার পয়েন্টে কোনো জায়গায় যে স্টোর হচ্ছে আমাকে দিয়ে দিচ্ছি। ওকে, প্রজেক্ট নিয়ে কোশ্চেন আছে আর কোনো? মানে প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন নিয়ে? প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন ইন্ডিভিজুয়ালি করবেন, লাস্টে গিয়ে মার্চ করবেন, মার্চ করা প্রজেক্টটা এখানে আপলোড করে দিবেন। মার্চ করা প্রজেক্ট যদি আপনার পিসিতে রান না হয়, ডু নট ওয়ারি। মার্চ করা কোড যদি আপনার পিসিতে রান না হয় ঠিকমতো, এরর আসতেছে এটা সেটা, ওইটা নিয়ে ওয়ারিড হবে না, কোনো সমস্যা নেই, ঠিক আছে? বাট মার্চ করাটা অবশ্যই আপলোড করতে হবে। কোথায়? যে কোনো একজনের গিটহাব রিপোজিটরিতে, এবং আমাকে ওই প্রজেক্টের লিংকটা দিতে হবে। লেটস সে আমি এই রিপোজিটরিতে ঢুকলাম, এটার মধ্যে আমার এইটা হচ্ছে প্রজেক্ট, টাস্ক 1 হচ্ছে প্রজেক্ট। এই টাস্ক 1টাকে আমি কপি করব, ইউআরএলটা কপি করে এনে এখানে দিই, যে কোনো একজনের পিসি থেকে গিটহাবে। তো মার্চ করাটা যে কোনো একজনেরটাতে উঠাবো। আর এখানে কোন সেকশন, আমি সেই সেকশনটা সিলেক্ট করব, যে সেকশন আমার কত নম্বর গ্রুপ, লেটস সে 7 নম্বর গ্রুপ সিলেক্ট করলাম, আর আপলোড করব আমাদের রিপোর্টটার ফাইলের নাম কিরকম হবে? G1 E সেকশন E অথবা সেকশন J অথবা সেকশন O, ফাইনাল রিপোর্ট docx হইতে পারে, পিডিএফ হইতে পারে, এটা আপনাদের উপরে, কারণ ফাইনাল টার্মে কোনো রেস্ট্রিকশন নেই, পিডিএফও দিতে পারেন, ডকেও দিতে পারেন, কারণ আমি ওটার মধ্যে মার্কিং করবো না, মার্কিং জাস্ট দেখে খুব ভালো হবে। সো ফাইলের নামটা এইভাবে দিতে হবে যে গ্রুপ নেম কত, গ্রুপ নাম্বার কত, সেকশন নেম কি, এন্ড ফাইনাল রিপোর্ট docx। ওকে, মিড টার্মে আমি কিন্তু এগুলোর জন্য পেনাল্টি করি নেই, যে যেমন খুশি তেমন আপলোড করছেন, কোনো পেনাল্টি করি নেই, শুধুমাত্র যাদের ভিতরে ভুল ছিল তাদেরগুলো পেনাল্টি করছে, কিন্তু নেমিং এর জন্য পেনাল্টি করি নেই। ফাইনাল টার্মে অবশ্যই করব, এবং এক গ্রুপ থেকে যদি 2টা সাবমিশন না আসে, একটা গ্রুপ থেকে একটা সাবমিশন আসবে, অনলি ওয়ান পার্সন। সাবমিশন ডেডলাইন 15 তারিখ, সানডে রাত 12টা। স্যার, ইয়েস স্যার, বলেন। প্রজেক্ট আপলোডের ডেডলাইন কবে স্যার? এই যে 15 তারিখ লিখে দিছি, এটাই তো প্রজেক্ট আপলোড। এই যে এখানে করব প্রজেক্ট আপলোড, আর এখানে করব প্রজেক্ট রিপোর্ট আপলোড, ঠিক আছে? এটা এখনো আপলোড করি নেই, এইটা আপনাদেরকে এখনো দেই নেই ফর্মটা। এই ফর্মটা দিব হচ্ছে আজকে, এই ফর্মের লিংক দিয়ে দিব আপনাদের, কার কবে কয়টার সময় প্রেজেন্টেশন সেটাও দিয়ে দিব, এক্সাক্ট টাইমে আমরা জয়েন করব। আমি অথবা আমার টিএ আপনাদেরকে কল দিবে, আমি কল করব আপনাদের, আপনারা সেই কলের রেসপন্স করে ঢুকে যাবেন। অথবা আপনার যদি মনে করেন 2:50 আপনার দেওয়া ছিল, 2:50 আপনি ঢুকে যাবেন। কেউ যদি আপনাকে কল নাও দেয় আপনি ঢুকে যাবেন।
আচ্ছা, বাই দ্য ওয়ে সরি, এটা আমি অন্য সেকশনের জন্য বলতেছি, সরি। আপনারা ক্লাসে থাকবেন সবাই, মানে আপনাদের যে টাইম দেওয়া আছে ওই টাইমে আমি আপনাদের নাম কল করবো। আপনারা সবাই ক্লাসে থাকবেন, একজন আরেকজনকে দেখতে পাবেন। এটা আমি বলতেছি ভাইবার জন্য, আপনাদেরটা তো ভাইবা না, আপনাদের প্রেজেন্টেশন যে কেউ ঢুকতে পারবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? সবাই ঢুকে বসে থাকবেন, তাহলে আপনার টাইমে আপনার যখন সময় হয়ে যাবে 2:50 বেজে যাবে, আমি বলবো গ্রুপ নাম্বার এত, আপনাদের স্লট এখন, আপনারা হ্যান্ড রেজ করবেন, আপনাদেরকে প্রেজেন্ট করে দেওয়া হবে। আপনারা অন্যদের প্রেজেন্টেশন দেখতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? অন্যদের প্রেজেন্টেশন দেখতে পারবেন। ওইটা হচ্ছে যাদের ভাইবা হয়, ডেটা স্ট্রাকচার সেকশন আছে একটা, ডেটা স্ট্রাকচারের জন্য ওইটা সেট করা, যে ভাইবার টাইমে আসলে অন্যদের না রাখাই ভালো, অন্য মানুষের সামনে ভাইবা না নেওয়া, একা একা ভাইবা নেওয়া। আর প্রেজেন্টেশন সবাই দেখবে, কোনো সমস্যা নেই। দিস ইজ নট আ ভাইবা, রিমেম্বার। আপনারা যেটা করতেছেন এটা ভাইবা, আপনারা প্রেজেন্টেশন দিচ্ছেন। প্রেজেন্টেশনের জন্য কোনো স্লাইড লাগবে না, জাস্ট প্রজেক্ট প্রেজেন্টেশন, প্রজেক্ট ডিসকাশন। এটার জন্য কোনো স্লাইড লাগবে না, আপনি আপনার প্রজেক্ট করছেন সেটা আপনি আবার টিচারকে দেখাবেন। আমি যদি কোনো জায়গায় কনফিউশন থাকে, বুঝতে সমস্যা হয়, আমি আপনাকে কোশ্চেন করবো, আপনি একটু আনসার করবেন। দিস ইজ নট আ ভাইবা সেশন। ভাইবা সেশন হয় কোনটা? আমি কোশ্চেন করবো, আপনি আনসার করবেন, সেটা। কিন্তু এটা হচ্ছে আপনি আপনার প্রজেক্ট দেখাই যাবেন, আমার যদি কোনো জায়গায় কনফিউশন থাকে যে আমি বুঝতেছি না এটা কি, তখন আমি জিজ্ঞেস করবো, আপনি এটা আনসার করবেন। ক্লিয়ার? বুঝতে পেরেছি? ইয়েস স্যার। স্যার প্রেজেন্টেশনে এইটাতে- স্যার প্রজেক্টের ফাইলটা কি স্যার মার্চ করাটা দেখাবো নাকি স্যার যেই পার্ট করছি যে সেই পার্ট মার্চ করা দেখতে অনেক সময় লাগে, পার্টটা? যে পার্ট করছে সেই পার্ট মার্চ করাটা আমি পরে চেক করে নিব। অ্যাগেইন এখানে অবশ্যই আপনাদের এসকিউএলটা এক্সপোর্ট করে দিবেন, ঠিক আছে? এই গিটহাবের লিংকের মধ্যে প্রজেক্টের সাথে এসকিউএলটা দিয়ে দিবেন, এক্সপোর্ট করে দিয়ে দিবেন, নাহলে আমি তো ডাটাবেস না থাকলে আমি পপুলেট করে আবার আমার পপুলেট করা লাগবে, ডাটাবেস না থাকলে তো কাজ করবে না, তাই না? ওকে স্যার। Okay. স্যার প্রজেক্টটা যখন আমরা মার্জ করব, আমরা তো এমভিসি ফরম্যাট ফলো করে করছি, সবারই Yes. মডেল ভিউ এই ফরম্যাটটা আছে, তো আমরা কি জাস্ট ওই মডেলের ফোল্ডারের ভিতরে সবার মডেল ফাইলগুলো রাখবো, তারপর সবার কন্ট্রোলের ফোল্ডারের ভিতরে সবার কন্ট্রোলের ফাইলগুলো রাখবো, এভাবেই স্যার মার্জ তো করে নিব, তাই না আচ্ছা, স্যার? আমি একটু বুঝাই। কন্ট্রোলার যখন আমরা ক্রিয়েট করি তখন আমরা কি করি? ক্রিয়েট ইউজার কন্ট্রোলার, ক্রিয়েট টিচার কন্ট্রোলার, ক্রিয়েট অ্যাডমিন কন্ট্রোলার, এভাবে লিখি। অথবা ক্রিয়েট ইউজারের মধ্যেই টিচার আছে, অ্যাডমিন আছে, আবার স্টুডেন্ট আছে, ইউজার আছে, একটার মধ্যে রাখতে পারি। ইট ডিপেন্ডস যে আমরা আসলে কিভাবে করছি। যেমন মডেল, সবার মডেল কিন্তু একটা ফাইলের মধ্যে রাখা যায়, একটা মডেল ফাইলের মধ্যে রাখা যায়। সবার কন্ট্রোলার হয়তো বা একটা, মানে এই যে ক্রিয়েটের কন্ট্রোলার, তিনজনের জন্য তিনটা কন্ট্রোলার থাকুক, আমার সমস্যা নেই। ক্রিয়েট ইউজারের জন্য একটা কন্ট্রোলার, ক্রিয়েট স্টুডেন্টের জন্য একটা কন্ট্রোলার, ক্রিয়েট অ্যাডমিনের জন্য একটা কন্ট্রোলার, ক্রিয়েট টিচারের জন্য একটা কন্ট্রোলার। সেই কন্ট্রোলারের রিকোয়েস্টটা যাবে হচ্ছে মডেলের কাছে। মডেলের মধ্যে ওই যে ক্রিয়েট স্টুডেন্ট ফাংশন আছে, ক্রিয়েট স্টুডেন্ট ফাংশন আছে, ওইটার জন্য একটা কোয়েরি এক্সিকিউট হবে, আবার ক্রিয়েট টিচারের জন্য আরেকটা কোয়েরি এক্সিকিউট হতে পারে। আমার কথা বুঝতে পেরেছি? সো মডেলটা একটা ফাইলই হতে পারে, মডেলের জন্য একটা ফাইল হতে পারে, আবার মাল্টিপল ফাইল আপনারা যদি করতে চান করেন, সমস্যা নেই। আই জাস্ট হ্যাভ টু নো যে আমার কাছে সবগুলা কোড আছে, আমার কাছে সবার কোড আছে, সেটা আমার দরকার। এটা যদি দেখেন, এটা যদি ফিজিক্যাল ক্লাস হতো, এটা যদি ফিজিক্যালি ক্লাস হতো, তখন কিন্তু আপনারা এভাবে দেখাইতেন, তখন কিন্তু আপনারা একটা কম্পিউটারেই যেই পার্ট করছেন সেগুলা একজনের কম্পিউটার দিয়ে দেখাইতেন, তাই না? তিনজন আলাদা আলাদা কম্পিউটার, মানে চারজন আলাদা আলাদা চারটা কম্পিউটারে দেখাইতেন। সবার হয়তো ল্যাপটপ নাই, সবার হয়তো ল্যাপটপ নাই, একজনের ল্যাপটপ আছে, বাকি সবার কাজ কিন্তু একজনের ল্যাপটপেই দেখাতাম। আর আমাদের সময় আমরা যেটা করতাম, আমরা প্রজেক্ট করতাম, স্যারের কাছে যেতাম, স্যার বলতো যে পার্ট দেখাও, কে কোনটা করছে, তো একটা ল্যাপটপ দিয়েই আমরা কিন্তু দেখাতাম। তখন কি মার্চ করে রাখা লাগতো না তখন প্রজেক্ট সবারটা? অনলাইন বলে এই সুযোগটা দেওয়া হচ্ছে যে মার্চ প্রজেক্ট কাজ না করলেও সমস্যা নেই। আমাদের এটা নিয়ে অনেক ডিসকাশন হয়েছে যে স্যার ওরা তো আসলে একসাথে বসতে পারতেছে না, ওরা কোড মার্চ করতে পারতেছে না, অনেক সময় প্রবলেম হচ্ছে। তারপরে আলামিন স্যারকে বলার পরে স্যার এটা পারমিশন দিয়েছে। বাট ফল সেমিস্টার পর্যন্ত, মানে গত স্প্রিং এর আগ পর্যন্ত, ফল সেমিস্টার পর্যন্ত স্টুডেন্টরা মার্চ প্রজেক্টই দেখাইতো, কারণ অনেকে দেখাইতে পারতো, অনেকে দেখাইতে পারতো, অনেকের মার্চ হইতো, মানে এরর আসতো। তো এখন ব্যাপারটা হচ্ছে, যেহেতু আপনারা একসাথে বসতে পারতেছেন না, সেহেতু অনেক, মানে একজনের কথা আরেকজন হয়তো বা ভালো করে বুঝতেও পারতেছে যে তুমি এই ডেটাবেসটাকে একটু ম্যানিপুলেট করো, নাহলে আমার কোডটা কাজ করবে না।
তো এই জন্য আর কি মার্চ না করলেও আমরা কাউন্ট করতেছি, কিন্তু মার্চ করাটা বেটার, কারণ 15 দিন সময় পাচ্ছেন। আপনাকে তো আমি এজেক্স এর কাজ করাই ফেলছি কত সপ্তাহে, এই সপ্তাহে, তাই না? এজেক্স এর কাজ মানডেতে, এই সপ্তাহে এজেক্স এর কাজ করাই ফেলছি, তো আপনার 2 দিন শেষ। আপনার কিন্তু প্রজেক্ট রিকোয়ারমেন্টে যা যা আছে সবকিছু আমি শিখাই ফেলছি। এখন 15 ডেজ সময় আছে, 11 ডেজ 12 ডেজ সময় আছে। সেই সময়ের মধ্যে প্রোগ্রামটাকে ফার্নিশ করে বাকি গ্রুপ মেম্বারদের সাথে মার্চ করে দেখানো পসিবল, অবশ্যই পসিবল। হ্যাঁ, 4 জন, এই জন্য একটু কঠিন 4 জনের কাজ এক জায়গায় করা। এই জন্য মানে আমরা ওইটাকে বলছি যে আচ্ছা ঠিক আছে, মার্চ যদি করতে নাও পারে, মানে মার্চ করতে হবে, মার্চ করার পরে যদি কোড রান নাও করে, দিস ইজ এ কমন সেন্স, আই এম গেটিং কপি অফ দিস। আমার কোডের কপি রেখে তারপরে মার্চ করব, আমার কোডের কপি না রেখে তো মার্চ করব না অবশ্যই, এটা তো কমন সেন্স। পরে যদি কাজ না করে, ঠিক আছে, আমার কোডের কপি রাখবো, সেই কপির একটা কপি আবার আমি গিটহাবে রাখবো, তারপরে আমি মার্চ করব, যাতে করে কোনোভাবেই আমার কোড আমি লুজ না করি, কোডটা যদি লুজ না করি সেটা মাথায় রেখে মার্চ করব, ঠিক আছে? আর মার্চ না করলেও সমস্যা, মানে মার্চ করে কোড যদি কাজ না করে তাহলেও সমস্যা নেই, কাউন্ট হবে। বাট ফর ইওর বেটারমেন্ট, আমি একটা প্রজেক্ট করছি, বাট প্রজেক্টে টোটালি কাজ করে ইয়েস এই স্যার, এটা জিনিসটা আসলে এটা মানে সাথে বসলে একই সাথে সাথে বসলে বসলে বেশি প্রবলেম হয় না, হয়তো এক রাতের মধ্যেই আপনার মার্চ করে ফেলতে পারেন, ইয়েস স্যার। একদিনের মধ্যে মার্চ করে ফেলতে পারেন, 2-3 ঘন্টা বসে। বাট অনলাইনে বসলে হয় কি, আমরা 4 জনে 4টা পিসির স্ক্রিন দেখতেছি, এটা সেটা, তো এটা আমি ফেস করছি। আবার এমন না যে করতে পারে, গত সেমিস্টারে আমার ম্যাক্সিমাম স্টুডেন্টরাই মার্চ করে করতে পেরেছে, কারণ ওদেরকেও এরকম সময় দাও, ওদেরকেও গত সেমিস্টার না, সরি, ফলের কথা বলতেছি, মার্চ করে দেখাইছে। গত সেমিস্টারে ওরা মার্চ করতে পারে, গত সেমিস্টারে যারা প্রজেক্ট দেখাইছে ওরা মার্চ করতে পারে, একজনও করতে পারে। হ্যাঁ স্যার, বল। 5 মার্ক বোনাস দিন স্যার মার্চের জন্য, সবাই আর কি, সবার জন্য। হ্যাঁ অবশ্যই অবশ্যই স্যার, এইটাতে শুনে 5 মার্ক, আর ওইটাতে 5 মার্ক, আর 50 মার্ক হচ্ছে প্রজেক্ট, ঠিক আছে? এই ফর্মটা সাবমিট করবেন, এখানে 5 মার্ক, আর মার্চ করবেন 5 মার্ক, আর প্রজেক্টে হচ্ছে আপনাদের বোনাস এত দেই, তারপরও আপনাদের এত লোভ। আমি বলতেছি যে বোনাস পাবো আমি অ্যাচিভ করে নিব, এইখানে 5 মার্ক বোনাস, এখানে 5 মার্ক বোনাস, ইউ ক্যান ডু দিস। আবার বলতেছে, তারপরও বলতেছে যে আমাকে আবার মার্চ করতে পারলে, আচ্ছা ঠিক আছে দিব, আমি কথা দিচ্ছি যারা মার্চ করে দেখাবেন তাদেরকে বোনাস দিব, ঠিক আছে? ওকে স্যার। Okay. স্যার অন্যান্য কুইজের মার্ক section কততে কনভার্ট হবে? 20 তে কনভার্ট হবে। আর আমি কি বলতেছি, আপনার কুইজ গেছে এটা নিয়ে টেনশন করেন না, যেটা গেছে এটা গেছে। আপনি প্রজেক্টে খুবই ভালো করছেন, কুইজে ভালো করতে পারেন না, সো আমি অবশ্যই আপনাকে বোনাস দিব। সেই ক্ষেত্রে আমার কথা বুঝেন, বোনাস কাদেরকে দিব? যারা কিনা ইমপ্রুভমেন্ট দেখতে পাঠাইতে পারতেছে, যে স্যার আমি ইমপ্রুভ করতে পারছি, দেখাতে পারতেছি, তাদেরকে আমি অবশ্যই বোনাস দিব। আর যারা কিনা পাস করার জন্য বোনাস চাবেন তাদেরকে আমি বোনাস দিব। পাস করার জন্য বোনাস চাইলে বোনাস দিব, কারণ আপনি এমন কি করছেন আপনার বোনাস দিব? আজব, আপনি পাসই করতে পারেন নাই, আপনাকে আমি বোনাস কেন দিব? আমাকে নক করবেন পাশের জন্য প্লিজ, আমি তাদের রিকোয়েস্ট করতেছি, প্লিজ আমাকে নক করবেন, এখনই রিকোয়েস্ট করতেছি। আমি আপনাদেরকে ফেল করাবো না, আমি আপনাকে ইউডাব্লিউ দিয়ে দেবো। যদি পাস করতে না পারেন আমি কোন স্টুডেন্ট আছে কিনা আমার খেয়াল নাই যে কিনা মিডে প্রজেক্ট দেখায়। আমার একটা সেকশন আছে, ওই সেকশনে 7 জন স্টুডেন্ট মিডে প্রজেক্ট দেখায়, তার মধ্যে থেকে 3 জন ড্রপ, 2 জন ড্রপ করছে। 5 জন স্টুডেন্ট এমন আছে যারা কিনা মিডে প্রজেক্ট দেখায় নাই, মিডে 40 এর মধ্যে 6-7 পায়ে বসে আছে, তারা আবার এক্সপেক্ট করতেছে ফাইনালে ভালো করবে। ওকে, ফাইনালে তুমি যদি টোটাল পাস করো আমি তোমাকে পাস করে দেবো, কোনো সমস্যা নেই। ফাইনালে যদি তুমি বাকি 60 এর ভিতরে তুমি যদি 45 পাও, আমার তো সমস্যা নেই, আমি তোমাকে পাস করে দেবো। মিড টার্মে 5 বা 7, ফাইনাল টার্মে হচ্ছে 45, পাস করলাম, পাস করে দেবো, কোনো সমস্যা নেই। যা পেলাম তখন আর তার বোনাস দিতে পারে, কারণ সে মিড টার্মে এত খারাপ করছে, ফাইনাল টার্মে এত ভালো করছে। বাট এই জিনিস মাথায় রাখবো, এটা আমাদের স্যাররাও আমাদেরকে ইন্সপায়ার করে, এখনো করে। এখন যে আমরা ফ্যাকাল্টি হয়েছি, ডিন স্যার আমাদেরকে বলেন যে কোনো স্টুডেন্ট যদি দেখবা যে মিডে খারাপ করছে,
ফাইনালে এসে খুবই ভালো করছে, তাকে একটা সেকেন্ড চান্স তুমি দাও, তাকে তুমি দরকার হলে বোনাস দাও। সে মিড টার্মে খারাপ করে বুঝতে পারছে যে আসলে আমি আরো বেটার করা উচিত, আমি এটাতে আরো এফোর্ট দিব, তার ভালো করছে তাকে তুমি বোনাস দাও, এটা আমাকে বলে দিচ্ছে। আর কিন্তু যে স্টুডেন্ট মিডেও ভালো করি নাই, ফাইনালেও ভালো করি নাই, কোনো কেয়ারই করতেছি না, তাকে তোমার কোনো কিছু দেওয়ার দরকার নেই। সে ফেল করলে ফেল করে, তাকে বোনাস দেওয়ার দরকার নেই, একমাত্র বোনাস দরকার। বোনাস হচ্ছে কারো অ্যাচিভ করে নিতে হবে তার পারফরমেন্স দিয়ে। আমার ক্লাসে যদি একটা ছেলে 100-র ভিতরে যদি 97 পায়, তাকে আমি 2 মার্ক বোনাস দিয়ে 99 বানাই দিলাম, সে ছেলেটা খুশি হয়ে গেল যে আচ্ছা আমার এত ভালো এফোর্টের জন্য স্যার আমাকে 2 মার্ক বোনাস দিচ্ছে। ঠিক আছে, ওকে। বোনাস আলাদা করে কেউ চাবেন না, কারণ বোনাস ইনক্লুডেড করা থাকে, গ্রেডের মধ্যে বোনাস ইনক্লুডেড করা থাকে। এই ফর্মটা আমি দিয়ে দিব, আর কার কখন স্লট আমি টাইম বলে দিব, ওই স্লট অনুযায়ী আমরা সবাই প্রেজেন্টেশন দিব। যদি কিনা কেউ অসুস্থ থাকে, কোভিড হয়, এবং কোভিড হওয়ার পরে সে যদি দিতে না পারে প্রেজেন্টেশন সময় মতো, সে আমার সাথে যোগাযোগ করে দিবে, তাকে আমার আলাদা করে বলতে হবে না, ক্লাসে বলতে হবে না যে আমার সাথে যোগাযোগ করে, সে আমার সাথে কথা বলে দিবে। আমার ক্লাসে স্টুডেন্ট আছে, রিপোর্টও সাবমিট করছে, টাইম মতো এসে কুইজ দিয়ে গেছে, বলছে স্যার আমি খালি কুইজটা দিব, আমার শরীর ভালো না, আমি অসুস্থ, এই যে রিপোর্ট। এখন ডেঙ্গুও চলতেছে, কোভিডও চলতেছে, দুইটাই চলতেছে। তো ওইরকম সিচুয়েশন হলে আমি অবশ্যই সেগুলো কনসিডার করবো। বাট দেখেন, আপনাদের আমি একটা ডেটের পরে আরেকটা ডেট বাড়াতে থাকি। আমার আপনাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ, আমার রেডি হয় নাই এই জন্য ওই দিন প্রেজেন্ট থাকবো না এবং প্রজেক্ট দেখাবো না, এই জিনিসটা করেন। আপনি যদি অসুস্থ থাকেন আমার সাথে কথা বলেন, আমি অবশ্যই আপনাকে সুযোগ দিই। বাট রেডি হয় নাই প্রজেক্ট, এই জন্য দেখাবো না, স্যার প্রজেক্ট রেডি হয় না এই জন্য 16 তারিখ আসে, এই কথা বলেন না। 16 তারিখ আসে না, 18 তারিখ আমি আপনাকে সুযোগ দিব না, ট্রাস্ট মি। 16 তারিখ যদি আপনি না দেখান, আপনাকে আমি 18 তারিখ সুযোগ দিব না। 18 তারিখ যাদের নাম লিস্টে আছে তাদেরকে শুধু সুযোগ দিব। সেটা একটা ভ্যালিড রিজন যেই কারণে আমি দেখাতে পারি। আমাকে যদি বলেন স্যার প্রজেক্ট কমপ্লিট হয় না, মিড টার্মে করছে, অনেক স্টুডেন্ট করছে মিড টার্মে, স্যার প্রজেক্ট কমপ্লিট হয় না এই জন্য আসেনি, আমি কিন্তু তাদেরটা দেখছি, কিছু বলিনি, বলছি ফাইনালি এরকম করেন না, এরকম বলছি। তো আমি আপনাদেরকে এতগুলো রিকোয়েস্ট করছি, মানে আপনাদের এতগুলো রিকোয়েস্ট রাখছি, এখনো বোনাসের উপর বোনাসের কথা দিচ্ছি, দিব। বাট প্লিজ আমার রিকোয়েস্ট রাখেন যে টাইম মতো সবাই প্রেজেন্ট করতে হবে, বিকজ তারপরে আমার গ্রেডিং করতে হবে, আমার এক গাদা স্টুডেন্টের থিসিস আছে, আমার ইন্টার্নশিপ স্টুডেন্ট আছে, আমি এই উইকটাতে কোনো কিছু করতে পারবো না। এই যে বাইরে থেকে যে উইকটা শুরু হবে সেই উইকটাতে আমি কিচ্ছু করতে পারবো না, আমি কোনো প্রজেক্ট দেখার সময় নেই, আমার যা দেখার সবকিছু 21 তারিখের মধ্যে কমপ্লিট করতে হবে। তো 21 তারিখ অলরেডি আমার একটা সেকশনে প্রজেক্ট ডিফেন্স আমার ফেলতে হয়েছে, কেন? কারণ ওদেরটা পড়ছে 15 তারিখ বন্ধ, 19 তারিখও সম্ভবত বন্ধ। এখন 19 তারিখ যদি বন্ধ হয় তাহলে তো ওদেরটা ফেলতে হবে 21 তারিখ, কারণ গভর্নমেন্ট হলিডের দিন আমি প্রেজেন্টেশন নিতে পারবো, ইউনিভার্সিটির রুলের বাইরে চলে যাবে সেটা। আমি হয় 20 তারিখে নিব অথবা 21 তারিখে নিব। 20 তারিখে নিতে পারি, সকালবেলা ওদের সাথে কথা বলি নেই, এখনো কথা বলে দেখতে হবে, আইদার 20 তারিখ নিতে হবে অথবা 21 তারিখ নিতে হবে, যদি 19 তারিখ আমি না পাই। তারপরের উইকটা আমার অনেকগুলো স্টুডেন্টের অ্যাসেসমেন্ট রয়েছে, আমার ক্লাসে মনে হয় আছে, হ্যাঁ এখানে 30 স্টুডেন্ট আছে আমার ক্লাসে, ওদেরকে আমার বলা আছে যে লাস্ট উইকে তোমাদের অ্যাসেসমেন্ট আছে, তো ওদের মতো এরকম আমার আরো স্টুডেন্ট আছে, তারপর আমি এক্সটার্নাল হিসেবে আছি, তো আমার তাদেরকেও সময় দিতে হবে। তো ওই উইকটা খুবই আমার স্ট্রেসের মধ্যে থেকে যাবে। এই উইকে কেউ দেখাতে আসবে না, প্রজেক্ট এই উইকের মধ্যে শেষ করে দেবো। আপনাদেরকে আমি নেক্সট উইকটা পুরোটা আমি ফাঁকা দিচ্ছি, কিচ্ছু করতে হবে না নেক্সট উইকে। তারপরের উইকে আপনাদের স্লট দিয়ে দিচ্ছি, ওই স্লটটা আপনি প্রজেক্ট দেখাবেন, তারপরের উইকে কেউ যাবেন না। এই সানডে থেকে কোনো প্রজেক্ট আমি দেখবো না, 22 তারিখ থেকে কোনো কিছু দেখবো না। দেখাননি, ওকে দেখাননি। 26 তারিখ আমি গ্রেড সাবমিট করবো, তার আগে আমার অনেকগুলো অ্যাসেসমেন্ট আছে, থিসিস আছে, ইন্টার্নশিপ আছে, প্রজেক্ট সফটওয়্যার প্রজেক্ট আছে, এগুলো কাজও আছে, ওদেরকেও আমার সময় দিতে হবে, ঠিক আছে? ওকে, আমি এটা আপলোড করে দিব, স্লট আপলোড করে দিব, স্লট অনুযায়ী সবাই প্রেজেন্ট থাকবে। এখন ধরেন আপনার 16 তারিখে পড়ছে, 18 তারিখে পড়ে নাই, 16 তারিখেও থাকতে পারবেন, 18 তারিখেও থাকতে পারবেন, প্রেজেন্টেশন দেখতে পারবেন, বাকি দেখবেন। আপনার 18 তারিখে পড়ছে, 16 তারিখে পড়ে নাই, এখন 16 তারিখে যদি আপনি দেখাতে চান, যদি
যদি কিনা সময়ের মধ্যে ফাঁকা থাকে বা আগে আপনি দেখাতে চান, আপনি বলতে পারবেন যে স্যার আমি আগে দেখাতে চাই, দেখিয়ে যার যেই স্লট আছে সেই স্লটে দেখানোটাই বেটার। আর এইবার কিন্তু আপনার একটা বিশাল সেমিস্টার ব্রেক আছে, অনেক বড় সেমিস্টার ব্রেক, কিন্তু 11 তারিখ হচ্ছে রেজিস্ট্রেশন শেষ হবে পরের সেমিস্টারের জন্য। এই সেমিস্টার ব্রেকটা সবাই কাজে লাগানোর চেষ্টা করবেন। আপনাদের যদি ওয়েডনেসডেতে শেষ হয়ে যায় অ্যাসেসমেন্ট সবগুলো, 19 তারিখ থেকে আপনার হাতে অলমোস্ট 1 মাসের মতো বন্ধ। যার যেখানে ল্যাকিংস আছে, যদি কিনা ওয়েবটেক করলাম ওয়েবটেকে ল্যাকিংস আছে, এআই করছি এআই তে ল্যাকিংস আছে, যে কোর্স করছি সেই কোর্সে ল্যাকিংস আছে, এটা একটা বিশাল সুযোগ পিছনের জিনিসগুলোকে কভার করে। অনেক বড় সেমিস্টার ব্রেক, ফ্রেন্ডদের সাথে বসেন, ডিসকাস করেন, ফ্রেন্ড বানান ওই ফ্রেন্ডগুলো যেই ফ্রেন্ডগুলো আপনাকে হেল্প করে, যে ওই ফ্রেন্ড বানায় না যে শুধু আপনার সাথে মিম শেয়ার করে, ঠিক আছে, গল্প করে আর মজা নেয়, এইসব ফ্রেন্ড শুধু বানাবেন না, যেটা আপনাকে হেল্প করে সেই ফ্রেন্ড বানাবেন, ঠিক আছে। ওকে, আমরা যে কুইরি স্টার্ট করব তার আগে কারো কোনো কোশ্চেন আছে প্রজেক্ট রিলেটেড? কারণ যে কুইরি শেষ করে আমি ক্লাস শেষ করে দিব, ক্লাস কোনো আর ডিসকাশন না। সো কারো কোনো কোশ্চেন আছে এখন? বলেন স্যার। স্যার আমরা কি স্যার মিডে যেভাবে স্যার আলাদা আলাদা প্রজেক্ট দেখাইছিলাম, মানে স্যার আমি একবার শেয়ার করে স্যার তারপর আমার টিমমেট আরেকবার, ওরকমই কি করবো স্যার ফাইনালে? ওভাবেই দেখাবো, ওভাবেই দেখাবো, ওভাবেই দেখাবো, এক্স্যাক্টলি ওভাবেই দেখাবো, মিডের মতো স্যার, ঠিক আছে হ্যাঁ এক্স্যাক্টলি প্রেজেন্টেশন এক্স্যাক্টলি মিডের মতো হবে, বাট সাবমিশনগুলো একসাথে হবে, ঠিক আছে। স্যার আরেকটা জিনিস স্যার ছিল। ইয়েস স্যার বলেন। হ্যাঁ আগে মিশকাতুর শেষ করুক তারপরে বলেন, মিশকাতুর বলেন। স্যার যে লেয়ার আর্কিটেকচার আর স্যার কমপ্লিটেন্সটা আরেকবার একটু বলবেন? আচ্ছা, লেয়ার্ড আর্কিটেকচারটা হচ্ছে যে ফোল্ডারে কি ফোল্ডার আর্কিটেকচার আমি রাখছি, দ্যাট মিন্স স্ট্রাকচার ডায়াগ্রাম আমার মাই কম্পিউটারে ঢুকে সিডক্স এর ভিতরে ঢুকে আপনি একটা প্রজেক্টের ফোল্ডারটাকে দেখাবেন, এই যে এইভাবে, যে স্যার এটা হচ্ছে আমার কন্ট্রোলার, এটা হচ্ছে আমার মডেল, এটা হচ্ছে আমার ভিউ, এগুলো হচ্ছে সিএসএস, এগুলো হচ্ছে এটা, এগুলো হচ্ছে এটা, বুঝতে পারছেন? এই ফোল্ডার আর্কিটেকচারটা দেখাবেন, সেটা আপনি মাই কম্পিউটারে ঢুকেও দেখাতে পারেন, আবার ওই যে সাবলাইম টেক্সটের বাম পাশে আসে না প্রজেক্ট স্ট্রাকচার, ওইখান থেকেও দেখাতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। স্যার তো জ্যাম্পের কিও তো আমরা দেখাতে পারবো তাহলে? হ্যাঁ জ্যাম্প দিয়েও দেখাতে পারেন, জ্যাম্প থেকেও। স্যার আর কমপ্লিটেন্সটা স্যার? কমপ্লিটনেসটা আপনার চিন্তা করার ব্যাপার না, ওটা আমি বুঝবো। কমপ্লিটনেসটা হচ্ছে আপনি কি প্রজেক্ট প্রপোজ করছেন আর আপনি ওই পর্যন্ত যেতে পারছেন কিনা, এটার উপরে মার্ক, ঠিক আছে। ঠিক আছে। আর কিছু? আর কেউ? আরেকজন কোশ্চেন করতেছিলেন। জি স্যার, কোশ্চেনটা ছিল যে স্যার ওই আপনার স্যার মার্চ করে স্যার যেরকম ইন্টারফেসটা হবে, দেখতে যেরকম হবে, ওগুলোর মধ্যে স্যার আমরা কিছু কাজ করেছি স্যার, যেটা আর কি আমাদের নিজের ইন্ডিভিজুয়াল প্রজেক্টের মধ্যে ওইভাবে করি নাই স্যার। তো সেই ক্ষেত্রে স্যার মার্চ করার পরে স্যার আমাদের সিএসএস কেও দিচ্ছে, তো সেই ক্ষেত্রে স্যার আমরা যখন দেখাবো সেই ক্ষেত্রে কি আমরা কি স্যার এই মার্চ করা অবস্থাতে দেখাতে পারবো? যদি মার্চ করা অবস্থায় দেখাতে পারবেন, কিন্তু আপনি অন্য আরেকজনের কাজ দেখাতে পারবেন না। আপনার তাহলে স্যার আমি আমার পার্টটুকুনি দেখাবো যে আমার পার্টের কোন কাজগুলো আমি করেছি, কোন কোন কাজগুলো আমার এন্ড থেকে করা হয়েছে দেখালাম, কিন্তু স্যার প্রজেক্টটা মার্চ। কোনো সমস্যা নেই। ওকে হ্যাঁ সেটাই আমি চাচ্ছি, অ্যাকচুয়ালি চাচ্ছি কিন্তু সেটাই, যে মার্চ প্রজেক্টটি প্রেজেন্টেশন করবে যে যার পার্ট চাচ্ছি, কিন্তু ওইটাই, বুঝতে পারছেন। কিন্তু সবাই করতে পারবে না বলে আমি সুযোগ দিছি একটা, যে মার্চ প্রজেক্ট না দেখালেও হবে, বাট সিস্টেম হচ্ছে আমি বললাম না যে ফল সেমিস্টার পর্যন্ত সিস্টেম ছিল মার্চ প্রজেক্টটি দেখা, ঠিক আছে। জি স্যার। ওকে, এনিথিং এলস? আচ্ছা, আর যদি কোনো কোশ্চেন না থাকে আমরা একটু যে কোয়েরিতে চলে যাই। যে কোয়েরি আমাদের প্রজেক্টে ইনক্লুডেড থাকবে না, বাট কেউ যদি করেন আমি বাধা দিব, কেউ যদি যে কোয়েরি নিয়ে কাজ করেন আমার কোনো সমস্যা নাই। একটা সেকেন্ড, হ্যাঁ একটু ধরো। ওকে, আমার স্ক্রিনে যে কোয়েরি দেখা যাচ্ছে? ইয়েস স্যার। হ্যালো,
আচ্ছা, এখন jQuery দিয়ে কি করা যায়? jQuery দিয়ে অনেক কিছু করা যায়, সবকিছু আমরা দেখব না। আমি আপনাদেরকে শুধুমাত্র সিনট্যাক্সের সাথে পরিচিত করাই দিব আর কোনটাকে কি বলে, কোন জিনিসটাকে কি বলে এবং কোন জিনিসটা কখন কিভাবে রান হয়, কখন রান হয় এবং কিভাবে রান হয়, এই জিনিসগুলো আমি দেখাবো। আর বাকিগুলো নিজের ইচ্ছা মতো সার্চ করে ইউজ করবো। jQuery কোড কেউ নিজে দেখে না, কপি পেস্ট করে। jQuery কোড সবাই কপি পেস্ট করে। স্যার কথা শোনা যাচ্ছে না। হ্যালো, শুনতে পাচ্ছেন সবাই? জি স্যার, যাচ্ছে। ইলেকট্রিসিটি চলে গেছে, সমস্যা নেই। জেনারেটর আসুক, তারপর কারণ আমি স্ক্রিন দেখতে পাচ্ছি না, আমার স্ক্রিন বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে? স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই? ইয়েস স্যার, ইয়েস স্যার। ইয়েস স্যার। আচ্ছা, ঠিক আছে। সো আমরা আমাদের বুটস্ট্র্যাপের কথা মনে আছে সবার? বুটস্ট্র্যাপ কিভাবে কাজ করতো? বুটস্ট্র্যাপ কি আলাদা একটা ফাইল, এক্সটার্নাল ফাইল, যে ফাইলের মধ্যে আমরা ক্লাস লিখে রাখছি, সেই ক্লাসগুলো কল করে করে আমরা ডিজাইন করতাম। এটাই বুটস্ট্র্যাপ না? ইজ ইট? আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার, জি স্যার, শোনা যাচ্ছে। একবার বলুন। ইয়েস স্যার। বলছি যে বুটস্ট্র্যাপের কথা মনে করেন। বুটস্ট্র্যাপ কি ছিল? একটা এক্সটার্নাল ফাইল ছিল যার মধ্যে অনেকগুলো ক্লাস ডিজাইন লেখা ছিল। আমরা কি করতাম? ওই ক্লাসগুলোকে HTML এ কল করতাম আর ডিজাইনগুলো অটোমেটিক্যালি চলে আসতো। এরকম ছিল না? নাকি আমরা ডিজাইনগুলো লিখতাম তারপর আসতো? না স্যার, অটোমেটিক চলে আসতো। অটোমেটিক চলে আসতো। তো জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রেও এরকম একটা লাইব্রেরি আছে যার নাম হচ্ছে jQuery। এই jQueryর মধ্যে অনেক কোড লেখা আছে ওই বুটস্ট্র্যাপের মতো। আমরা জাস্ট ফাংশনগুলোকে কল করি আর চলে আসে। রিমেম্বার ফ্রম জাভা অথবা C# আমরা অনেক লাইব্রেরি ইউজ করতাম না, যে এখানে ইম্পোর্ট করতাম লাইব্রেরি, ইম্পোর্ট করে ওই জি, স্যার। ফাংশনগুলোকে কল করতাম আর ফাংশনগুলো ক্রিয়েট হয়ে মানে ফাংশনগুলো কাজ করতো। তো এই দেখেন, একটু আগে যখন গত ক্লাসে যখন আমরা এজাক্স করলাম তখন XML HTTP রিকোয়েস্ট অবজেক্ট ক্রিয়েট করলাম না? XML HTTP রিকোয়েস্ট অবজেক্ট। তো আমরা কি XML HTTP রিকোয়েস্ট অবজেক্টের জন্য ক্লাস লিখেছিলাম? কোথাও লিখছি ক্লাস ওটার জন্য? তাহলে ওটা কোথেকে আসে? ওটা আসছে প্রত্যেকটা ব্রাউজারে বিল্ট ইন থাকে এখন ওইটার ক্লাসটা, ওই অবজেক্টটা বিল্ট ইন থাকে, আমরা জাস্ট কল ওটা দিয়ে কাজ করি। তো আমরা যখন ধরেন একটা কার ক্লাস লিখি, যে কোনো একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ কারের অবজেক্ট ক্রিয়েট করতে হলে আগে কার ক্লাসটা লিখতে হয়, তারপরে অবজেক্ট ক্রিয়েট করতে হয়। তো এরকম করে আমরা প্যাকেজ বানাতাম। জাভা যাদের মনে আছে, প্যাকেজ, কাস্টম প্যাকেজ বানাইতাম না? আলাদা আলাদা ব্যাংকের জন্য একটা ব্যাংক অ্যাপ্লিকেশন বানাতে যাচ্ছি, অ্যাকাউন্টের জন্য প্যাকেজ বানাইতাম, পার্সোনাল জন্য প্যাকেজ বানাইতাম, তারপর সেগুলোর জন্য কল করতাম। তো এই রকমের এখানে জাভাস্ক্রিপ্টেও এইভাবে আমাদের লাইব্রেরি দেওয়া আছে একটা, যেটার নাম হচ্ছে jQuery। এখানে কোয়েরির মতো করে আসলে কোডটা করা হয়, এখানে কোয়েরির মতো করে কোডগুলো এক্সিকিউট করা হয় এবং খুবই সহজ, শেখার জন্য খুবই সহজ, লার্নিং এর জন্য এটা খুবই সহজ। আচ্ছা, আমি একটু নেটওয়ার্কটা সুইচ করি, ওয়েট করুন। আচ্ছা থাক, ডাটা দিয়ে দিই, সমস্যা নেই। তো ওই কোডগুলো লেখা আছে কোন এক্সটার্নাল ফাইলের মধ্যে, এই জাভাস্ক্রিপ্টের কোডগুলো কোন এক্সটার্নাল ফাইলের মধ্যে লেখা আছে। তো দেখি এক্সটার্নাল ফাইলটা ওই ইসের মতো কিনা, দেখি বুটস্ট্র্যাপের মতো কিনা। তো আমরা এটা কপি করলাম, এই ফাইলটাকে আমরা CDN দিয়ে কাউন্ট করতেছিলাম। দেখি এই যে দেখেন, বুটস্ট্র্যাপে যেরকম কোড দেওয়া ছিল এখানে ফাংশন দেওয়া আছে, বুটস্ট্র্যাপে ক্লাস লেখা ছিল এখানে ফাংশন দেওয়া আছে, হাজার হাজার ফাংশন। হাইড নামের একটা ফাংশন আছে, হাইড দিস, আমরা শুধু হাইড লিখবো আর এটা নিজে নিজে কাজ করবে। আমরা শুধু হাইড লিখবো, বাকিটুকু নিজে নিজে কাজ করবে, আমাদের এত ভিতরে যেতে হবে না এটার মধ্যে কি লেখা আছে। যে আমরা যখন বুটস্ট্র্যাপের ফ্রেমওয়ার্ক দেখলাম, বুটস্ট্র্যাপের ফ্রেমওয়ার্কটা দেখছি যে কিভাবে কোন ক্লাস কাজ করে এটা দেখছি, বাট ওই ক্লাসের ভিতরে কি লেখা আছে ওটা কিন্তু আমি দেখতেছি না।
তো সেম ভাবে ফাংশনের ভিতরে ডেফিনেশন কি লেখা আছে আমাদের দেখার প্রয়োজন নাই, আমরা ফাংশন কোন ফাংশনটা কি করে সেটা জানলেই হবে। সো হাইট দিয়ে একটা ফাংশন আছে যে হাইট ফাংশনটা দিয়ে হাইট করে, আবার একটা শো ফাংশন আছে সেই শো ফাংশন দিয়ে শো করে, এই টাইপের কাজ। তো একটা এক্সাম্পল দেখি প্রথমে, কোডগুলো পরে বুঝবো। আচ্ছা, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যে বলা আছে যে একটা পি ট্যাগ, তারপর আরেকটা পি ট্যাগ, তারপর আরেকটা পি ট্যাগ, এই যে HTML কোড, তিনটা পি ট্যাগ আছে। এখানে স্ক্রিপ্টটাকে আমরা সিডিএন করে নিলাম, আমাদের ইসে নিয়ে নিলাম, অ্যাবসলিউট পাথ দিয়ে নিয়ে নিলাম। তো jQuery এই পাথটা আমরা পেয়ে যাব, এখানে যত ফাংশন লেখা আছে সব ফাংশন পেয়ে যাব স্ক্রিপ্টের মধ্যে স্টোর হয়ে থাকে। তারপরে আমরা বলতেছি এই কোডটুকু এখন দরকার নাই, ভিতরের কোডটুকু বোঝার চেষ্টা করি, বাইরের কোডটুকু পরে বুঝবো। ভিতরের কোডটুকু বলতেছে যে পি ট্যাগ আছে, পি ট্যাগ বা পি এলিমেন্ট, প্যারাগ্রাফ এলিমেন্ট বা পি প্যারাগ্রাফ ট্যাগ, সেইটা উপরে যদি ক্লিক করি ডট ক্লিক ফাংশন, তাহলে কি হবে দিস ডট হাইট হবে। হোয়াট ইজ দিস, এই দিসটাকে আমরা ডমের ক্ষেত্রে কি করছিলাম, দিসকে, হু ইজ দিস, এই দিসটাকে যে কোনো কিছুর মধ্যে কোন এলিমেন্টের জন্য করতেছি, পি এলিমেন্টের জন্য করতেছি, তাহলে দিস এলিমেন্ট হচ্ছে দিস পি এলিমেন্ট। সো এই সিলেক্টরটা, রিমেম্বার সিএসএস এর মধ্যে আমরা সিলেক্টর বলতাম, এইটা হচ্ছে PHP এর ক্ষেত্রে, জাভাস্ক্রিপ্টের জন্য এইসের জন্য সিলেক্টর, jQuery এর জন্য সিলেক্টর। তারপরেরটা এটা হচ্ছে অ্যাকশন অথবা ইভেন্ট অ্যাকশন, আর এই ডলার সাইনটা হচ্ছে অ্যাক্সেস, যে কাকে অ্যাক্সেস করব, পি ট্যাগকে অ্যাক্সেস করব, তাকে কি করব, ক্লিক করব। তারপরে ফাংশন, কলব্যাক ফাংশন, তারপরে ফাংশন ট্রিগার হলো, তারপরে তার ভিতরে লিখতেছি আবার সিলেক্টর দিচ্ছি, অ্যাক্সেস করাচ্ছি, তারপর সিলেক্টর দিচ্ছি, সিলেক্টরের নাম কি, দিস। হোয়াট ইজ দিস মানে ওই পার্টিকুলার ট্যাগটা, যেই ট্যাগের উপরে ক্লিক করতেছি, ডট হাইড, ওই ট্যাগটাকে হাইড হয়ে যেতে বলতেছি, ওই ট্যাগটাকে হাইড করে ফেলতে বলতেছি। আমরা এখন জানি না এর মধ্যে আসলে লেখা কি আছে। এর মধ্যে আরো ফাংশন লেখা আছে, যে ফাংশনের অর্থ আমরা জানি না, ওটা হয়তো বা অন্য কোনো জায়গায় আবার দেওয়া আছে, মানে নেস্টেড, একটার ভিতরে ফাংশন আর একটা, অথবা রিকারশনও হতে পারে, এভাবে ফাংশন লেখা আছে। তো আমাদের দরকার হচ্ছে হাইড করতে বলছে, তো হাইড হচ্ছে কিনা দেখি। বললো যে যেই ট্যাগে ক্লিক করব সেই ট্যাগটা হাইড হয়ে যাবে। তো পি ট্যাগে যদি ক্লিক করি, ডু উই নো হুইচ ওয়ান ইজ হুইচ পি ট্যাগ, আমরা কি জানি, কোড দেখে বুঝতে পারি যে এইটা হচ্ছে এইটা, প্রথমটা হচ্ছে প্রথমটা, তারপর। আর আমি যদি ব্রাউজারকে বলে দিই যে সবগুলো পি ট্যাগকে তুমি হাইড করে দিবে, তাহলে সবগুলো পি ট্যাগ হাইড হয়ে যাবে। আর যখন আমি বলছি দিস ডট হাইড, তখন কি সবগুলো পি ট্যাগ হাইড হবে নাকি শুধুমাত্র যেই পি ট্যাগটার উপর আমি ক্লিক করছি সেই পি ট্যাগটা হাইড হবে? হুইচ ওয়ান? দিস অর্থ কি ওই পার্টিকুলার এলিমেন্টটা নাকি সবগুলো পি ট্যাগ? হুইচ ওয়ান? স্যার পার্টিকুলার এলিমেন্ট, স্যার পার্টিকুলার পি ট্যাগ, ওই পার্টিকুলার পি ট্যাগ। তাহলে প্রথম পি ট্যাগে যদি আমি ক্লিক করি তাহলে প্রথমটা চলে যাবে, দ্বিতীয়টাতে ক্লিক করলে দ্বিতীয়টা চলে যাবে, তৃতীয়টাতে ক্লিক করলে তৃতীয়টা চলে যাবে। আর যদি কিনা আমরা এভাবে দেখি যে আসলে ওদের ভিতরে হচ্ছেটা কি, ওদের ভিতরে যখন আমি ক্লিক করতেছি তখন এটাতে স্টাইল অ্যাড হচ্ছে, ডিসপ্লে নাম, এটাতে স্টাইল অ্যাড হচ্ছে, ডিসপ্লে নাম। যদি কিনা আমি এই হাইডের ভিতরে সময় অ্যাড করে দেই যে 5 মিলিসেকেন্ড ধরে তুমি হাইড হও, তাহলে এখন ক্লিক করি, দেখবেন আস্তে 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 করে হাইড হচ্ছে। বুঝতে পারছি? 5 সেকেন্ড ধরে হাইড হলো। যদি 1 সেকেন্ড ধরে হাইড হতে বলি 1000 মিলিসেকেন্ড, তাহলে আস্তে হাইড হয়ে গেল। তাহলে অ্যাকচুয়ালি আমরা যখন সেকেন্ড বলতেছি না, তখন বলতেছি ক্লিক করার সাথে সাথে হাইড হয়ে গেল। তো আসলে ও হাইড হচ্ছে কিভাবে? নিচ থেকে উপরের দিকে ডিসপ্লেটা, তার ডিসপ্লে নাম কাজ করতেছে। তো আমি যদি পরেরটাতে ক্লিক করি, লাস্টেরটাতে, তাহলে লাস্টেরটা ধরে তার আগে ক্লিক করি, তার আগে ক্লিক করি, তার আগে ক্লিক করি, তার আগে। বাট আমি যদি এখানে দিস না দিয়ে অল পি ট্যাগস বলতাম, অথবা পি ট্যাগসকে আমি চেঞ্জ করতে বলতেছি, তাহলে কি হইতো? এখন যদি একটাতে ক্লিক করি সবগুলো চলে যাবে, সবগুলো চলে যাচ্ছে। বুঝতে পেরেছি? একটাতে ক্লিক করলে বাকি সবগুলো চলে গেল কেন? ক্লিয়ার? আমরা যদি এখানে একটা ক্লাস দিতাম, ক্লাস ইকুয়াল টু নাম দিলাম হাই,
এবং এখানে এখন জাতি ক্লিক করি কোনটা ডিসঅ্যাপিয়ার হবে, কোনটা হিডেন হবে, যেটাতে ক্লিক করি না কেন কোনটা হিডেন হবে, হাইড হবে। ক্লিক মি অ্যাওয়ে যেটাতে আমি ক্লাস বসাইছি সেইটা হাইড হবে, ক্লিক মি অ্যাওয়ে হাইড হয়ে গেছে। বুঝতে পেরেছি? কারণ আমি ক্লাস বলেছি, এখন আর পি ট্যাগ বলিনি, আমি আইডেন্টিফায়ার বললে আইডেন্টিফায়ার হতো। এই হাই ট্যাগটা যদি আমি দুইটাতে বসাতাম, দুইটাতে বসাইলাম, এখন যদি যে কোনো একটাতে ক্লিক করি কয়টা যাবে, কয়টা চলে যাবে? স্যার অ্যাওয়ে আর ট্রু মানে লাস্টে দুইটা। এই দুটো চলে যাবে। রান করুন। স্যার হাইটা নাই স্যার, হাইটের সাথে হাইটা লিখে নিন। ক্লিক করলেন দুটো চলে গেছে। চলে গেছে গেল, কিভাবে গেল যদি বুঝতে চান এখানে একটু টাইম অ্যাড করে দেখবেন যে কত সেকেন্ড পরে এই যে আস্তে আস্তে গেছে। ওকে, সেম ভাবে আইডিও কাজ করবে না ক্লাসের মতো করে, আমরা আইডি দিব। ইয়েস স্যার। তো আইডিতে কি করা যাবে না, মাল্টিপল আইডি লেখা যাবে, একটা লিখতে হবে, এটা লেখা যাবে। আচ্ছা আচ্ছা ক্লাস থাকে সমস্যা। এখন যদি আমি ক্লিক করি তাহলে কোনটা চলে যাবে, হিডেন হবে কোনটা, হাইড হবে কোনটা, যে কোনো একটাতে ক্লিক করলে কোনটা হাইড হবে, ক্লিক মি অ্যাওয়ে। গুড, আপনারা মোটামুটি বুঝে ফেলছেন। এখন দরকার হচ্ছে এটা কি জিনিস, প্রথমে যেটা আসছে ডকুমেন্ট ডট রেডি, এটা কি জিনিস? এখানে কি দেখলাম, সিলেক্টর তারপরে অ্যাকশন, তাই না? প্রথমে অ্যাক্সেস, তারপর সিলেক্টর, তারপরে অ্যাকশন কোয়েরি। দিস ক্লিক ইজ দ্য অ্যাকশন কোয়েরি, দিস হাইড ইজ দ্য অ্যাকশন কোয়েরি, দিস ইজ দ্য সিলেক্টর। কি করলে কি হবে সেটা বলা আছে। এখন প্রথমে বলতেছে ডকুমেন্ট, দ্য সিলেক্টর নেম ইজ ডকুমেন্ট। হোয়াট ইজ ডকুমেন্ট? আমরা জানি কি ডকুমেন্ট কোনটাকে বলে, দ্য পেজ, that could be PHP file, that could be HTML file, that could be ASP file, যে কোনো ফাইল হতে পারে, যে পেজটা এক্সিকিউট হচ্ছে, দ্যাট ইজ দ্য ডকুমেন্ট। এখন বলতেছে প্রথমে ডকুমেন্টটাকে রেডি হতে দিবা, তারপরে তুমি ক্লিক করতে দিবা। ডকুমেন্ট রেডি না হওয়া পর্যন্ত ক্লিক করতে পারবো না, ডকুমেন্ট রেডি না হওয়া পর্যন্ত যে কুইরি কাজ করবে না, বা তার ভিতরে যে এসব অ্যাকশন দিছি সেসব অ্যাকশন কাজ করবে না। এক্সাম্পল দেখাই, এআইবির ওয়েবসাইটে আসি। এআইবির ওয়েবসাইটটা এই যে লোড হলো প্রথমবার, দেখছেন অনেক সময় নিচ্ছে, তারপরে আপনাকে এইটা চেঞ্জ করতে দিচ্ছে। প্রথমবার লোড হতে সময় নিল, তারপরে এটাকে চেঞ্জ করতে দিচ্ছে, বিকজ এই স্লাইডারটা যে কুইরি ইউজ করতেছে, এই স্লাইডারটা যে কুইরি ইউজ করতেছে, এই যে এখন একটা নির্দিষ্ট টাইম পরে চেঞ্জ হচ্ছে না, দেখেন আমি ক্লিক করি না করি একটা নির্দিষ্ট সময় পর পর চেঞ্জ হচ্ছে। বাট আপনার যদি এরকম হতে পারে না যে ইন্টারনেট স্পিড স্লো আপনার, বা এআইবির সার্ভার স্লো। হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? ইয়েস স্যার, ইয়েস স্যার। স্ক্রিন দেখতে পাচ্ছেন? ইয়েস স্যার। আচ্ছা, বললাম যে এরকম হতে পারে না যে এআইবির সার্ভার স্লো অথবা আমার ইন্টারনেট স্লো। তো সেই ক্ষেত্রে যদি পেজটা রেডি হওয়ার আগেই আমাকে অ্যাকশন করতে দেয়, তার মানে এই যে লোড হচ্ছে পেজটা, যে স্লাইড শো হচ্ছে, এটা একটা অ্যাকশন না? এটা বুঝতে পারতেছি, মানে যে কুইরি দিয়ে অ্যাকশন, মানে আমরা ক্লিক করেও চেঞ্জ করতে পারতেছি, বা একটা নির্দিষ্ট টাইম পর পর স্লাইড শো হচ্ছে, সেটাও হচ্ছে। সো এটা একটা অ্যাকশন না? তো এই অ্যাকশনটা এভাবে চিন্তা করেন, যদি পেজটা লোড হওয়ার আগেই যদি এই অ্যাকশনটা, মানে পেজটা চেঞ্জ হচ্ছে, বুঝছেন যে পেজটা কি পরিমাণ লোডেড হয়ে যাবে, ওভারলোডেড হয়ে যাবে, বিকজ ইন্টারনেট স্পিড স্লো। তার মধ্যে আবার আপনি বলতেছেন যে এই পেজটা রিলোড করো, মানে এই পেজটাকে তুমি স্লাইড শো করো, মানে আরো ছবি এনে পেজটা কি করো, ভারী করো। তো এই জন্য আমরা যেটা করি, যে এই জন্য কোডটা যেটা করে যে পেজটাকে আগে পুরোপুরি লোড হতে দেয়, তারপরে বলে যে কুইরির অ্যানিমেশন থাকুক বা কোনো ইভেন্ট থাকুক, কোনো অ্যাকশন থাকুক, সেটা পেজটা আগে লোড হবে, তারপরে যা করার তা। যেমন আমি যদি এটা পেজ সোর্সে যাই, আমি আপনাদের দেখাতে পারি। সরি, ইন্সপেক্ট দিয়ে ফেলছি, পেজ সোর্সে গেলাম। পেজ সোর্সে দেখবেন এখানে যে কুইরির কোড লিখছে, ওরা আগে ডকুমেন্ট ডট লোড করে নিছে, ডকুমেন্ট ডট লোড, তারপরে কোথায় আছে লাস্ট কি, এই যে দেখেন ডকুমেন্ট ডট রেডি, এটা করে তারপরে তার ভিতরে সব কোড লিখছে, যা যা যে কুইরি কোড লিখছে সব কিছু ডকুমেন্ট ডট রেডি। ডকুমেন্ট রেডি না হওয়া পর্যন্ত আপনার এই যে ডকুমেন্ট রেডি হবে, তারপরে যে কুইরির কোড এক্সিকিউট করতে দিবে।
ওকে, ইন্ট্রো দেখলাম। তো অলরেডি আমরা HTML CSS জাভাস্ক্রিপ্ট পারি, তারপর এখানে আসছি jQuery কেন ইউজ করে, DOM ম্যানিপুলেশনের জন্য, CSS ম্যানিপুলেশনের জন্য, HTML ইভেন্টের জন্য, ইফেক্ট এন্ড অ্যানিমেশন এটা আমরা জানি না, এই উপরেরগুলো আমরা শিখছি। ইফেক্ট অ্যানিমেশন জানি না। এজাক্স এর জন্য খুবই ইজি, যেই এজাক্স এর কোডটা আমরা 10 লাইন 15 লাইন 20 লাইন লিখছি এতদিন, এখানে দেখবেন 3 লাইন 4 লাইনে লিখতে হবে। বাট আমার সাজেশন হচ্ছে এজাক্স দিয়ে jQuery কাজ না করা এই ফাইনাল টার্মের জন্য, পরে আপনি করেন, ফাইনাল টার্মের জন্য না করা। ফাইনাল টার্ম আমি যেভাবে শিখেছি ওইভাবে করি। কেউ যদি করেন কোনো সমস্যা নেই, বাট আমার বুঝাইতে হবে কিভাবে করছেন, কারণ আমি এজাক্স দেখাবো না, jQuery এজাক্স আমি দেখাবো। আরো ইউটিলিটিস আরো অনেক টুকটাক কাজ যেগুলো করে, অনেক বড় বড় কোম্পানি এগুলো ইউজ করে। আচ্ছা, এখন কোন কয়ভাবে আমরা লোড করতে পারি? একটা হচ্ছে লোকালের একটা ডাউনলোডিং দ্য jQuery ডাউনলোড করে নিতে পারি, jQuery.com এ গিয়ে এখান থেকে jQuery ডাউনলোড করে নিতে পারি। এখানে অনেকগুলো ভার্সন আছে, ভার্সন দিয়ে ডাউনলোড করে নিতে পারি, সেটাকে আমরা স্ক্রিপ্টটাকে লোড করে নিই। আর যদি সেটা মনে না হয়, আপনার যদি কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্কের মাধ্যমে নিতে চান, CDN এর মাধ্যমে, তাহলে ওইখানে দেওয়া আছে, সেটাকে স্ক্রিপ্টটাকে রান করে স্ক্রিপ্টটাকে এখানে অ্যালাউ করে দিই। নাও দ্য সিনট্যাক্সে বলতেছে শুরুতেই $সাইন। একটা সেকেন্ড, আমি একটু রাউটার সুইচ ব্যাক করে দিই। হ্যালো, শোনা যাচ্ছে? স্যার শুনতে পাচ্ছেন সবাই? ইয়েস স্যার। আচ্ছা, আমার আইএসপিতে কোনো প্রবলেম হচ্ছে, ডাটা দিয়ে কন্টিনিউ করতেছি। আচ্ছা, স্ক্রিন দেখতে পাচ্ছেন? Yes, স্ক্রিন sir. দেখতে পাচ্ছেন? আচ্ছা, স্ক্রিনে দেখেন, বলতেছি যে বেসিক সিনট্যাক্স হচ্ছে এইটা, একটা jQuery এর জন্য বেসিক সিনট্যাক্স হচ্ছে এইটা। তো প্রথমটা কি? প্রথম $সাইনটা হচ্ছে টু ডিফাইন অ্যাক্সেস কোয়েরি, টু ডিফাইন অর অ্যাক্সেস দ্য কোয়েরি। দ্য কোয়েরি স্টার্ট হবে সবসময় হচ্ছে একটা $সাইন দিয়ে, যে কোনো কোয়েরি স্টার্ট হবে হচ্ছে $সাইন দিয়ে। এই পুরোটা হচ্ছে আমাদের কোয়েরি। তার মধ্যে সিলেক্টরটা সিলেক্ট করে হচ্ছে যে কোন কার জন্য আমি সিলেক্ট করতেছি, সিলেক্টরটা হচ্ছে কার জন্য সিলেক্ট করতেছি, ফাইন্ড দ্য HTML এলিমেন্ট, কোন এলিমেন্টের জন্য সিলেক্ট করতেছি। আর jQuery অ্যাকশন টু বি পারফর্মড অন দ্য এলিমেন্ট, ওই এলিমেন্টের উপরে কি কাজ, সেটা হচ্ছে অ্যাকশন পার্টের ভিতরে। ঠিক আছে, তো আমরা এখানে দিলাম $p, তার মানে হচ্ছে p ট্যাগের উপরে ক্লিক করলে কি হবে না হবে সেটা আবার পরে আমরা দিচ্ছি। পরে কি ছিল যে ওইটাকে this.hide অথবা p.hide, ঠিক আছে। সো দিস হাইডস দ্য কারেন্ট এলিমেন্ট, এই মুহূর্তে যে এলিমেন্টটাতে আমি আছি সেই এলিমেন্টের পয়েন্ট করে আছে। p hides all the elements. .test hides all the elements that has class test. আরেকটা আছে হচ্ছে id test। আরেকটা আমরা যেটা দেখলাম যে document.ready কি করে, to prevent any jQuery code from running before the document is finished loading। যদি কিনা পেজটা এখন পর্যন্ত লোড হয় নাই, তখন যদি আমি পেজটাকে রান করতে চাই, পেজটা এখন লোড হয় নাই বাট আমি পেজটা আগেই রান হয়ে যাচ্ছে, কারণ আমি হয়তো বা এরকম দিছি যে অন লোডে যখন পেজটা লোড হবে তখন এটা আসবে, এটা এক্সিকিউট হবে, এটা করতেছি। বাট সেটা করতে দিবে না যদি কিনা আমরা document.ready দিই। document.ready দিলে পুরো পেজটা লোড হবে, প্রথমে jQuery জাভাস্ক্রিপ্ট বুঝবে যে এই পেজটা লোড কমপ্লিট হয়েছে, তারপরে আপনাকে এই কাজগুলো করতে দিবে। ওকে, so here is some example of action that can be failed if the method are run before document is fully loaded. The trying to hide an element that is not created yet, হতেই পারে আমাদের একটা ফাংশন ক্রিয়েট করা আছে যেটা দিয়ে একটা এলিমেন্টকে হাইড করা হয়েছে, বাট ওইটা তো আমার এখন কিন্তু লোডই করতে পারে নাই, মানে HTML এখন কিন্তু ওটাকে রেন্ডারই করতে পারে নাই। তো পেজ লোডের সাথে সাথে যদি সেটা এক্সিকিউট হয় তাহলে তো আপনার ওই জিনিসটাকে পেলো না, আপনার কনসোলে এরর দিবে, বলবে যে ওই জিনিসটা পাচ্ছি না, ওই ডকুমেন্টটা পাচ্ছি না, বাট সরি ওই এলিমেন্টটা পাচ্ছি না। বাট এলিমেন্টটা যদি ক্রিয়েট হয়, তারপরে যদি আমি ডকুমেন্টটা যদি ক্রিয়েট হওয়ার পরে তারপরে যদি document.ready পরে যদি আমরা ওইটাকে চেক করি, তখন আপনাকে কাজ করতে দিবে ঠিক মতো।
বাট আপনি যদি ডকুমেন্টারি চেক না করেই একটা এলিমেন্ট হাইড করতে চাচ্ছেন, যে এলিমেন্টটা এই পেজের মধ্যে নাই, এই ডকুমেন্টের মধ্যে এখন কিন্তু ক্রিয়েটই হয়নি, HTML এর মধ্যে এক্সিকিউটই হয়নি, তাহলে তো ওটা পাবে না, কনসোলে তখন এরর দিবে। ট্রাইং টু গেট দ্য সাইজ অফ অ্যান ইমেজ দ্যাট ইজ নট লোডেড ইয়েট, আপনার ইমেজ সাইজ এখন মধ্যে লোড হয় নাই, বাট আপনি ওটার সাইজটাকে গেট করতে চাচ্ছেন, তো এই জন্য ডকুমেন্টারিটাকে আগে সিলেক্ট করে নিতে হবে, চেক করে নিতে হবে। দেন দ্য সিলেক্টরস, প্রথমে হচ্ছে যে কোনো এলিমেন্ট আমরা নিতে পারি ডিরেক্ট, সেটা দেখলাম, যে কোনো এলিমেন্ট নিচ্ছি। এখানে একটা বাটন আছে, যে বাটনটাতে ক্লিক করলে পি ট্যাগ গুলো হাইড হয়ে যাবে, শুধুমাত্র পি ট্যাগ হাইড হবে, এইচ ট্যাগ হাইড হচ্ছে না। আবার পি ট্যাগের জায়গায় যদি আমি H2 দেই, তাহলে শুধুমাত্র H2 হাইড হবে। সাধারণত আমরা এরকম ট্যাগ দিয়ে ডিরেক্ট হাইড করি বা শো করি না, সেগুলোর উপর ইভেন্ট কাজ করাই না। আমরা সাধারণত কাজ করাই হচ্ছে ক্লাস অথবা আইডির উপর, কারণ আমরা পার্টিকুলার ক্লাস অথবা পার্টিকুলার আইডির উপর সবসময় কাজ করতেছি। আমি আপনাকে একটা এক্সাম্পল দিই। আপনারা এটা দেখছেন যে কিছু অ্যাপ্লিকেশনের মধ্যে যে কোনো আপনি খাবার অর্ডার দিতে চাচ্ছেন, ঠিক আছে, তো সামটাইমস কিছু নট অ্যাভেলেবল এটা আসে না, তারপর এখানে একটা অপশন থাকে না, শো অনলি অ্যাভেলেবল আইটেম, একটা বাটন থাকে যেটা ক্লিক করার পরে শুধু অ্যাভেলেবল আইটেমগুলোই আসে, বাকিগুলো আসে না। চেক করছেন কখনো এটা? ইয়েস স্যার। তাহলে আপনারা খেয়াল করছেন যে যেগুলো অ্যাভেলেবল না ওইগুলোর জন্য যে অ্যাড বাটনটা থাকে, সেই অ্যাড বাটনটা ডিসেবল করা থাকে, দেখছেন? যদি পাঠাও বা উবারে কেউ ফুড অর্ডার করেন বা সহজে, তখন দেখবেন যে এটা দেখেন যে অ্যাভেলেবল ফুড না যেগুলো, সেগুলো ডিসেবল করা থাকে, তখন ওখানে আবার একটা বাটন থাকে যেগুলো যেসব আইটেম অ্যাভেলেবল না সেগুলোকে হাইড করে দেয়, শো অনলি অ্যাভেলেবল আইটেম। তখন কি হয়, এই অ্যাভেলেবল আইটেমগুলো কি বাদ হয়ে যায়। তো ওই আনঅ্যাভেলেবল আইটেমগুলো আসলে কি করা হয়, আনঅ্যাভেলেবল আইটেমগুলোতে ক্লাস বসানো হয়, ডাটাবেস থেকে চেক করে ক্লাস বসানো হয়, ক্লাস বসায় তারপরে ওই ক্লাসে যে যারা আছে তাদেরকে হাইড করে দেওয়া হয় বাটনে ক্লিকের মাধ্যমে। বুঝতে পারছি যে কোয়েরি কিভাবে অ্যাপ্লিকেশনটা ক্লাস দিয়ে বা আইডি দিয়ে আমরা এগুলো করতে পারি। ইভেন্ট আছে কি, অনেক ধরনের ইভেন্ট আছে, শুধুমাত্র যে ক্লিক আছে তা না, মাউস ইভেন্ট আছে, কিবোর্ড ইভেন্ট আছে, ফর্ম ইভেন্ট আছে, তারপর উইন্ডো ইভেন্ট আছে, হোয়াটএভার উই কল। তো ডকুমেন্ট হতে পারে, উইন্ডো হতে পারে। ওকে, তো ক্লিকেরটা তো আমরা দেখলাম, ক্লিকের অনেকগুলো দেখলাম। ক্লিক আছে, ডাবল ক্লিক আছে, যেমন এখানে একটা ক্লিক করতেছি হাইড হচ্ছে না, এই যে ডিবিএল ক্লিক বলা আছে। ডিবিএল ক্লিক মানে হচ্ছে ডাবল ক্লিক করলে ডিলিট হচ্ছে, ডাবল ক্লিক করলে ডিলিট হচ্ছে। তারপরে অন মাউস এন্টার, ওখানে ছিল কি অন মাউস ওভার রেগুলার জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে, এখানে বলা হচ্ছে অন মাউস এন্টার। আমরা মাউসটা এখানে এন্টার করলাম, একটা পপআপ আসলো, অ্যালার্ট দেওয়া আছে ইউ এন্টার T1, মাউসটাকে এটার উপরে নিচে করে পপআপটা আসলো। তারপরে আছে মাউস লিভ, এটার উপরে আসলে এখন আর আসবে না, পপআপটা আসবে না, বাট এখান থেকে বের হয়ে গেলে তখন পপআপটা আসবে। তারপরে আছে হচ্ছে মাউস আপ, মাউস ডাউন হচ্ছে ক্লিক করার সাথে সাথে, সরি আমি মাউস আপে মনে দিচ্ছি, মাউস ডাউনে বই যাবে, মাউস ডাউন যখন ক্লিক করবো সাথে সাথে পপআপ আসবে, ছাড়ার জন্য ওয়েট করা লাগতেছে। আর মাউস আপে হচ্ছে ক্লিক করে বসে আছি, ছেড়ে দিলাম, এখন আসছে। এরকমের আরো অনেক এক্সাম্পল আছে। যে ব্লার আছে, ব্লারের উপরে কি করতেছে, যে সিএসএস চেঞ্জ করতে বলছে, যে this.css, সেই সিএসএস ফাংশনের প্যারামিটার হিসাবে আমরা পাঠাচ্ছি কি দুইটা জিনিস, একটা হচ্ছে তার সিএসএস এর প্রপার্টি, আর একটা হচ্ছে ভ্যালু। তো আমি যদি এখানে ব্লার করি, ফোকাস করি, তখন সেটার ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে হচ্ছে ইয়েলো, আর যখন ব্লার করব, এই যে ব্লার করছি, তখন এটা উপরেরটার ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে হচ্ছে গ্রিন, আবার ভাইস ভার্সা। এভাবে করতেছি, আর যদি বাইরে ক্লিক করি তাহলে দুটোই হয়ে যাবে। আবার একটাতে ক্লিক করতেছি, চিন্তা করেন আগে কত লাইন কোড লেখা লাগতো এইটুকু কাজ করার জন্য, অনেকগুলো লাইন লেখা লাগতো যখন রেগুলার জাভাস্ক্রিপ্ট দিয়ে করছিলাম, বাট এখন দেখতেছি খুবই অল্প লাইনে কোড লাগে। তখন document.getElementById, এইটা সেটা কত কথা, কত কিছু লেখা লাগতো, বাট এখানে কিছুই লেখা লাগতেছে না, দিস বলতেছি, অথবা ওই আইডিটা বলে দিচ্ছি, অথবা এই ক্লাসটা বলে দিচ্ছি, নিয়ে নিচ্ছি। এই একটা এক্সাম্পল আছে, এটার উপরে প্রথমে বলতেছে অনের উপরে মাল্টিপল ইভেন্ট, অনের উপরে
যদি কিনা আমরা এইটার উপরে হোভার করি তাহলে সেটা লাইট গ্রে হয়ে যাচ্ছে মাউস এন্টারে, মাউস লিভে সেটা গ্রিন ব্লু হয়ে যাচ্ছে, আর ক্লিক করলে সেটা ইয়েলো হয়ে যাচ্ছে। মাল্টিপল টাস্ক সেমটার জন্য মাল্টিপল টাস্ক অ্যাসাইন করতেছে। শো অথবা হাইড ফাংশন, শো ফাংশন, হাইড ফাংশন। শোতে আমরা ক্লিক করলে শো হচ্ছে, হাইডে ক্লিক করলে হাইড হচ্ছে, সেম জিনিসটা। এই ট্যাগটাকে শোতে ক্লিক করলে শো বাটনের উপরে ক্লিক করলে শো হবে, হাইড বাটনের উপর ক্লিক করলে হাইড হবে। এই মেথডগুলো দিয়ে দিবেন। তারপরে আছে হচ্ছে ওই যে এই যে সময় নিয়ে যদি করতে চাই, যে বাটনে ক্লিক করলাম 1 সেকেন্ড ধরে গেল, টাইম বলে দিচ্ছি। টগল, টগল হচ্ছে লাইক দিস। এইখানে যদি আমরা উপরে যাই, এই টিউটোরিয়ালসে ক্লিক করলাম, আসলো একটা কিছু অ্যাপিয়ার হলো, আবার টিউটোরিয়ালসে ক্লিক করলাম, ওটা চলে যাচ্ছে, আবার ক্লিক করলাম আসলো, আবার ক্লিক করলাম চলে যাচ্ছে। তাহলে ওইটাকে বারবার হাইড করা হচ্ছে, বারবার শো করা হচ্ছে, রাইট? বুঝতে পারছি? ওই জিনিসটাকে একই বাটনে ক্লিক করে শো হচ্ছে, একই বাটনে ক্লিক করলে হাইড হচ্ছে। আগেরটা কি ছিল? আগেরটাতে একটা বাটনে ক্লিক করলে হাইড হচ্ছিল, আরেকটা বাটনে ক্লিক করলে শো হচ্ছে। আর টগলের ক্ষেত্রে হচ্ছে যেই বাটনে ক্লিক করবো ওই বাটনেই শো হবে, ওই বাটনেই হাইড হবে, সেম বাটন টগল। তো এইটা, এই যে উপরের এইটা কিভাবে কাজ করতেছে বুঝছেন? এই যে আসতেছে আবার যাচ্ছে, একই বাটনে ক্লিক করলে আসতেছে, একই বাটনে ক্লিক করলে আবার চলে যাচ্ছে। ক্লিয়ার সবাই? লিংক Yes, sir. লিংক বাটন হচ্ছে লিংক। jQuery এরকম অনেক কিছু আছে স্যার, এটা আমি পড়ায় শেষ করতে পারবো না। jQuery তে এরকম অনেক কিছু আছে, এই যে ফেড ইন হচ্ছে, ফেড আউট হচ্ছে, ফেড টগল হচ্ছে, ফেড টু, আরো অনেক কিছু আছে। এক্সাম্পল গুলো নিজেরা দেখবেন। স্লো হবে ফেড, ক্লিক করলাম, এই যে ফেড হলো, একটা পার্টিকুলার ফেড হয়ে রেখে দিল, পুরোটুকু ফেড করে না। ক্লিক করলাম, অ্যানিমেশন হয়ে 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 ফেড। তারপর স্লাইড আছে, স্লাইড হচ্ছে এটা ক্লিক করলাম, এটা স্লাইড হয়ে বড় হলো, আবার ক্লিক করলাম, স্লাইড হয়ে ছোট হলো। এগুলো জাস্ট আ ফিউ লাইনস অফ কোড, কয়েকটা লাইন। অ্যানিমেশন ক্লিক করলাম, বিভিন্ন ধরনের অ্যানিমেশন করা যায়, অনেক রকম অ্যানিমেশন করা যায়। ডিফাইন করতে হবে যে স্টার্ট অ্যানিমেশন, এখানে বলছে কি অ্যানিমেট করব লেফট থেকে 250 পিক্সেল রাইটে চলে যাবে, রাইটে চলে গেছে। সেম জিনিসটা যদি আমি বলতাম টপ থেকে সরো, টপ থেকে সরতে বলতে নিচে চলে আসছে। তা আমার মনে আছে আমি যখন প্রথম একটা জায়গায় ইন্টারভিউ দিতে গেছিলাম, মানে আগের কোম্পানিতে থাকা অবস্থায় একটা জায়গায় ইন্টারভিউ দিতে গেছিলাম, আমাকে এরকম কোড দিছিল, বলছে মানে হচ্ছে জাভাস্ক্রিপ্ট ডেভেলপার নিচ্ছিল ওরা। তো এরকম একটা কোড দিয়েছে, কোড দিয়ে বলছে কোনটাকে কি বলে বলো। মানে আমার না টার্ম গুলো মনে ছিল না কোনটাকে কি বলে। আমি আমি জানি যে এটা সিলেক্টর, বাট এটাকে যে সিলেক্টর বলে মনে ছিল না ওই টাইমে। তো তারা জানতে চাচ্ছিল যে কোনটার নাম কি, এটা হচ্ছে সিলেক্টর, এটা হচ্ছে আপনার অ্যাকশন, এই জিনিসগুলো জানতে চাচ্ছে। তারপর আমাকে বলছিল এরকম কিছু একটা অ্যানিমেশন করতে বলছিল, সামনে কম্পিউটার দিয়ে, মানে তারা একটা রুমে বসে আছে, একটা প্রজেক্টর লাগানো, বলতেছে একটা ল্যাপটপ দিয়ে বলা যায় এই কোডটা লেখাতে। মানে কোম্পানিও খুব ছোট, তিনজন মনে হয় ছিল শুধুমাত্র ইন্টারভিউ করে, দুইজন ছিল মনে হয়। তো ওইখানে আমার ওই একটা কোম্পানিতে আমার ইন্টারভিউ হয় না লাইফে, মানে জব হয় না লাইফে, ওই একটা কোম্পানিতে। আর তাছাড়া আলহামদুলিল্লাহ যেসব জায়গায় দিছি এখন পর্যন্ত, সেটা সফটওয়্যার কোম্পানি হোক বা ইন্টারভিউ কল পেয়ে থাকি ইসে ইউনিভার্সিটিতে, সেই সব জায়গায় হয়েছে আলহামদুলিল্লাহ, সবগুলোতেই হয়েছে। আমি একটা জায়গায় ইন্টারভিউতে যাই নাই, এক জায়গা থেকে কল আসছিল একটা ইউনিভার্সিটিতে, বাট ওখানে ইন্টারভিউ দিতে যাইনি, বিকজ ওইখানে ইন্টারভিউগুলো মানে যে ফর্ম ফিল আপ করলাম আর কি, ফর্ম ফিল আপ করতে গিয়ে নিজেকে অনেক অপরাধী মনে হচ্ছিল যে পাবলিক ইউনিভার্সিটি না পড়ে তো বিষয়ে অন্যায় করে দিয়েছি। মানে ওইখানে ফর্মের মধ্যে মানে একটা টোন আছে যে তুমি কি পাবলিক ইউনিভার্সিটিতে পড়ছো কিনা, এরকম একটা টোন পাইছি। পরে আমি আমার এক কলিগের কাছে জিজ্ঞেস করলাম, এটা এআইবি তে জয়েন করার পরে আমার কাছে কল আসছে যে আপনি কি ইন্টারভিউ দিবেন কিনা, এখানে আপনাকে ইন্টারভিউ জন্য কল করা হয়েছে। তো পরে আমি আমার এক কলিগের কাছে শুনলাম যে ওইখানে ওই ইউনিভার্সিটিতে, ওইটা আমাদের থেকে র্যাঙ্কিং এ একটু নিচের দিকে, বাট খুব খারাপ ইউনিভার্সিটি না, ভালো ইউনিভার্সিটি, মানে টপ ইউনিভার্সিটিগুলোর মধ্যে একটা ইউনিভার্সিটি। তো ওইখানে বললো যে উনি বলতেছে, আমার এই কলিগ বলতেছে যে স্যার ওইখানে আমি গিয়েছিলাম, আপনি যায়েন না, ওইখানে গিয়ে একরকম অপমান করে। বলে যে একজন নাকি জিজ্ঞেস করছে যে তুমি প্রাইভেট ইউনিভার্সিটিতে কেন করছো, এটা কোনো কোশ্চেন?
যে প্রাইভেট ইউনিভার্সিটি কেন পড়ছি। আমি পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাই নাই, আমার প্রিফারেবল সাবজেক্ট পাই নাই, এই জন্য আমি প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হচ্ছি। আমার প্রিফারেবল সাবজেক্ট দরকার, এই জন্য। এটা আনসার না, কিন্তু আপনি কি তাকে দিবেন আনসার? এটা বোর্ডে বসে অবশ্যই না, কারণ সে ভদ্রতা না রেখে কোশ্চেন করতে পারে, কিন্তু আপনি তো ভদ্রতা না রেখে কোশ্চেন করবেন না। বিকজ দোজ পিপল হু আর সিটিং ইন দ্য ইন্টারভিউ বোর্ড অ্যাট এআইবি, আমি যখন এআইবিতে ঢুকছি ইন্টারভিউ বোর্ডে, এরা একটাও ইরিলেভেন্ট কোশ্চেন করে নাই। আমার একটাও মানে এমন কোশ্চেন করে নাই যে কোশ্চেনটাতে আমি ওইখানে বসে ডাউন ফিল করব বা খারাপ ফিল করবো, এমন কোনো কোশ্চেন করে নাই। তারা আমাকে এভাবে আমাকে যাচাই করে নাই তা না, তারা আমাকে যাচাই করছে এআইবিতে বসে, আমাকে অনেক কঠিন কঠিন কোশ্চেন করছে, কিন্তু সেগুলো রিলেটেড টু মাই প্রফেশন এবং সেগুলো রিলেটেড টু মাই রেসপন্সিবিলিটিস অ্যাজ টিচার, অ্যাজ এ টিচার। ঠিক আছে, কিন্তু ওই জায়গার গল্প শুনলাম, তারপরে আমি ওইখানে অ্যাপ্লাই করলাম। তো এই রকমের বলে আমি ওখানে আর যাইনি। বাট এছাড়া আমি যে কয়টা জায়গায় আলহামদুলিল্লাহ অ্যাপ্লাই করছি, মানে এবং আমাকে ডাকছে, অ্যাপ্লাই করছি ডাকে নাই এরকম অনেক হচ্ছে। অনেক ইউনিভার্সিটি আছে অ্যাপ্লাই করছি ডাকেই নেই, কলই করে নাই। পরে শুনলাম যে প্রাইভেট ইউনিভার্সিটি ছাড়া, পাবলিক ইউনিভার্সিটি ছাড়া তারা নাকি টিচিং এ নেয় না। ইভেন টু বি অনেস্ট, আমি যখন জয়েন করলাম আগের ইউনিভার্সিটিতে, আমার এই ইউনিভার্সিটির এআইবির আগের ইউনিভার্সিটিতে, তখন ওই ডিপার্টমেন্টে আমি সেকেন্ড থার্ড প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্ট, বাকি সবাই পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্ট। ওই যে 2-3 জন আছে তারা হচ্ছে ওনাদেরকার স্টুডেন্ট, যেমন আমি এআইবির স্টুডেন্ট, এআইবিতে ফ্যাকাল্টি, ওনাদের স্টুডেন্ট, ওনাদের এখানকার ফ্যাকাল্টি হয়েছে, অনেক এক্সট্রাঅর্ডিনারি রেজাল্ট করছে তারা, একদম 4 আউট অফ 4, অথবা তাদের অনেক ভালো ভালো পাবলিকেশন আছে এরকমের, মানে তারা খুবই ব্রিলিয়ান্ট আর কি, এরকমের লোক। তো তখন আমাকে একদিন, আমি যখন জবটা ছেড়ে দিয়ে আসি ওখান থেকে, তখন আমাকে ওই যে ডিপার্টমেন্ট হেড যে ছিল, সে আমাকে বলতেছিল যে নাবিল জানেন আপনাকে নিতে চায় না, আমি শুধুমাত্র দেখছি যে আপনার অনেক মানে টিচার হওয়ার আপনার অনেক ইচ্ছা, নাহলে আপনি ইন্ডাস্ট্রি ছেড়ে টিচিং এ আসতেন না, ইন্ডাস্ট্রিতে নিশ্চয়ই এর থেকে বেশি স্যালারি পাইতেন। আমাকে বললাম, আমি বললাম জি স্যার, এর থেকে বেশি পাইতেন। বলে যে আপনি এখন এভাবে চলে যাচ্ছেন, আপনি যদি ভালো কোথাও, মানে আমি যখন চাকরিটা ছাড়ছি তখন আমি এআইবিতে অ্যাপ্লাই করিনি, আগের জায়গাটা যখন ছাড়ছি আমার তখন ইচ্ছা হয়েছে যে আমি ছেড়ে দিই, আর ভালো লাগতেছে না, বা আমি একটু বেটার কোনো জায়গায় চেষ্টা করবো, বা আমি একটু বাইরে যাওয়ার চেষ্টা করবো, তখন আমি ছেড়ে দিচ্ছি। 2 বছর চাকরি করছি, তখন ছেড়ে দিচ্ছি। তো এআইবিতে তখন অ্যাপ্লাই করছি, পরে এআইবিতে হয়ে গেছে, এআইবিতে জয়েন করছি। তো উনি আমাকে বলতেছে যে আসলে প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টদেরকে নিতে চায় না, মানে এরকমের ইউনিভার্সিটি প্রাইভেট ইউনিভার্সিটি নিতে চায় না, বাট আপনার মধ্যে অনেক ইচ্ছা ছিল। তো আমি বলছি যে এই ছেলেটা তো, সে তো মানে সে ভালো কম্পিট করছে সবার সাথে, এবং আমি কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটি পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্টের হয় নাই, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির স্টুডেন্টের হয় নাই, ওই ভাইভাতে আমার হয়েছে প্রাইভেটে হওয়ার পরে, ওইটাও প্রাইভেট ইউনিভার্সিটি, কিন্তু ওই প্রাইভেট ইউনিভার্সিটি আমাকে কিন্তু নিছে, ওই পাবলিক ইউনিভার্সিটি তাকে নেয় না। ঠিক আছে, তো অনেকের ভুল ধারণা আছে যে প্রাইভেট ইউনিভার্সিটির যারা স্টুডেন্ট তারা মনে হয় বাইরে টিচার হতে পারে অন্য ইউনিভার্সিটিতে, এই কথাটা পুরো ভুল। আপনি যদি যে কনভিন্স করতে পারেন, আপনার সিভি দেখে যদি তারা কনভিন্স হয়, তারপরে ইন্টারভিউ বোর্ডে গিয়ে যদি তারা কনভিন্স হয়, তখন আপনাকে নিবে তারা। ঠিক আছে, তো আমার এই কলিগ পরে কল পাইছে ওই ইউনিভার্সিটি থেকে, কিন্তু ও আর তখন যায় না, কারণ ও তখন আমার সাথে এআইবিতে জয়েন করছে একই সাথে। না, আমি ওটা তার যাবো না। আর আমাকে আমার বাসা থেকে আমার বড় ভাই বলতেছিল যাও ইন্টারভিউ ফেস করো, সমস্যা কি, ভালো লাগবে। আমি বললাম যে ভালো লাগার থেকে যদি খারাপ লাগে ফেস করে, তাহলে তো যাওয়ার দরকার নেই। আর একটা বিষয় হচ্ছে আমার ক্লাস ক্যান্সেল করতে হবে, তাই মানে ওই ইন্টারভিউ অ্যাটেন্ড করতে হবে। আমি তো এআইবিতে চাকরি করতেছি, আমি টিচিং করতেছি, আমার এআইবি ডিগ্রি, আমি আই এম দেয়ার দ্যাট আই বেস্ট করব, মানে আমার যেটা বেস্ট করার কথা আমি সেটা এখন আপাতত করতেছি। এরপরে হয়তো আমি হায়ার স্টাডিজে যাবো, এরপরে হয়তো পিএইচডি করবো, তারপরে আরো বেটার কিছু করবো, তারপর একটা পরে। বাট এখন টিচিং এ থাকতে চাচ্ছি, এই জন্য টিচিং এর জন্য আমার এটাই আমার কাছে বেটার ওই জায়গার থেকে। আর এখানে সব আমার টিচাররা আছে, আমার ফ্রেন্ডরা আছে যারা আমার কলিগ, এখন বা ক্লাসমেট ছিল তারা আমার কলিগ, আমার সিনিয়র ভাইয়ারা ছিল তারা আমার কলিগ, এখন তো জুনিয়ররাও ঢুকতেছে, যারা আমার ক্লাসে ইউনিভার্সিটিতে জুনিয়র ছিল তারা এখন কলিগ হচ্ছে। কিছুদিন পরে আমার স্টুডেন্টরাও হয়তো আমার কলিগ হবে, যে যাদেরকে আমি ফাইনাল ইয়ারের স্টুডেন্ট পেয়েছি তারা হয়তো আমার কলিগ হবে কিছুদিন পরে। ঠিক আছে, তো নিজের ইনস্টিটিউট একটা আলাদা ভালো লাগা আছে, আর ওইখানে যাইনি তখন।
পরের ওইটাতে ইন্টারভিউ দিতে হবে। এই হচ্ছে ইন্টারভিউর কাহিনী। তো এটা কথাটা আসছে হচ্ছে যে এগুলো মানে ইন্টারভিউর কোয়ালিটিটা বুঝুন, যে ইন্টারভিউতে আমাকে জিজ্ঞেস করতেছে একজন প্রফেশনালকে যে এইটার নাম কি ওইটার নাম কি, মানে বই খাতার কোশ্চেন জিজ্ঞেস করতেছে। আর যেসব জায়গায় আমার চাকরি হয়েছে, জব হয়েছে, আমি জয়েন করি নাই বা তারা আমাকে বলছে যে কন্ট্রাক্ট দিছে বা আমি জয়েন করি, সেই সব জায়গায় আমাকে কিন্তু বই খাতার কোশ্চেন জিজ্ঞেস করেন, বই খাতার জিনিসপত্র জিজ্ঞেস করে না। সে আমাকে জিজ্ঞেস করতো যে এটা আমাকে একটু চেঞ্জ করে দাও, এরকম বলে দিচ্ছে। মানে এরকম একটা কোড দিয়ে বলছে কি এটা তো এরকম অ্যানিমেশন হচ্ছে যে এটা নিচে নামতেছে, এটা তুমি ডান দিকে দিয়ে বাম দিকে সরাই দাও, এইটা করে মানে লেফটে সরাই দাও। তখন আমাকে এটা বলছে, তো আমি এটা করে দিচ্ছি। তো এইটা হচ্ছে প্রপার ইন্টারভিউ, যেখানে কিনা আপনাকে স্কিল চেক করতেছে আপনার। হ্যাঁ, আপনার সাবজেক্টিভ নলেজ আছে কিনা সেটা ইম্পর্টেন্ট, বাট সাবজেক্টিভ নলেজ নাই বলে আমি যেটা করতে পারবো না, ব্যাপারটা তো এরকম না, তাই নয় কি? আপনি অনেক জিনিস আছে না, যে অনেক কোড আছে না যে আপনার এখন মনে নাই, কিন্তু আপনার করতে দিলে করতে পারবেন, বাট আপনাকে যদি মুখে জিজ্ঞেস করে আপনি বলতে পারবেন। অনেক কিছু আছে না, এরকম অনেক ব্যাপার আছে না যে আপনি কোড যতক্ষণ পর্যন্ত পিসিতে না বসতেছেন, এডিটরে না বসতেছেন, ততক্ষণ পর্যন্ত আপনার মধ্যে থেকে কোড বেরোচ্ছে না যে কি লিখবেন। এটা বসলে অটোমেটিক্যালি বেরোচ্ছে। তো এই জিনিসটা বোঝাতে চাচ্ছি যে সাবজেক্টিভ নলেজ ইজ ইম্পর্টেন্ট, বাট আমার স্কিলও ডেভেলপ করতে হবে। এখন আপনি কোনটাকে কি বলে সব জানেন, কিন্তু কোনটা দিয়ে কিভাবে কাজ হচ্ছে সেটা জানেন, তাহলে তো লাভ হবে। কারণ আপনাকে তো মানে ইন্টারভিউতে সব সাবজেক্টিভ জিজ্ঞেস করলো, এটা সিলেক্টর, এটাকে বলে অ্যাকশন, কিন্তু এটাতে একটা প্রপার্টির কাজ করতে দিলে আপনি করতে পারবেন, তাহলে তো হবে না, রাইট? আচ্ছা, দেন অ্যানিমেটেড, এখানে অনেক এক্সাম্পল আছে, এগুলো আমরা দেখবো। আলাদা আলাদা বাটন দিয়ে করা যায়। এখানে স্টার্ট স্লাইডিং দিলাম, আর একটা বাটনে ক্লিক, সরি, স্টার্ট স্লাইডিং দিয়ে স্টপ দিলাম, ওখানে স্টপ হয়ে গেল, আবার স্টপ দিলাম, স্টপ হয়ে গেল। কলব্যাক ফাংশন, কলব্যাক ফাংশন কি করে? তো আমরা অলরেডি জানি যে একটা ফাংশনের প্যারামিটার হিসেবে অথবা আর্গুমেন্ট হিসেবে আরেকটা ফাংশনকে যদি আমরা পাঠাতে চাই, তখন সেটাকে কলব্যাক ফাংশন বলে। প্রথমে আমরা এখানে একটা কলব্যাক ফাংশন দেখি, যেখানে হাইড করতে বলা হয়েছে পি বাটন, যে হাইড করতে বলা হয়েছে পি ট্যাগের যা আছে সেইটাকে স্লোলি হাইড করতে বলা হয়েছে, এবং তারপরে এই ফাংশনটাকে ট্রিগার করতে বলা হয়েছে। তো আগে হাইড হবে, তারপরে হাইড হয়েছে সেই মেসেজটা দিচ্ছে। আবার দেখেন, আগে হাইড হবে, স্লোলি হাইড হয়ে গেল, তারপরে ওই মেসেজটা আসছে। আর যদি কিনা আমি কলব্যাক ছাড়া করি, এই সেম কাজটা যদি কলব্যাক ছাড়া করি, তাহলে হাইড বাটনে ক্লিক করার সাথে সাথে এটা আসছে, কলব্যাক ফাংশন ছাড়া করছে, সাথে সাথে আসছে, তাহলে যে 1 সেকেন্ড সময় নিচ্ছে, তারপর ওকে দিচ্ছি, তারপরে পার্থক্য বুঝতে পারছি দুইটার মধ্যে? এখন এটা যে কলব্যাক ফাংশন, এটা কি বুঝতে পারতেছেন নাকি বুঝতে পারতেছেন না? দিস ইজ এ কলব্যাক ফাংশন। এই যে দেখেন, একটা কিন্তু এখানে কিভাবে আছে, এভাবে আছে না? This is the first parameter, this is the second parameter. Clear? এই অংশটুকু সেকেন্ড প্যারামিটার। আমরা ফাংশন ডেফিনেশনটা ওইখানে করছি, ফাংশন ডেফিনেশন ওইটার মধ্যে করছি। আমরা ফাংশন ডেফিনেশন এখানে না করে অন্য কোনো জায়গায় করতে পারতাম, হ্যাঁ করতে পারতাম, এবং ওই ফাংশনটাকে কল করতে পারতাম, কোনো সমস্যা ছিল না। ওকে, তো এইখানে এই রকমের আরো অনেক এক্সাম্পল দেওয়া আছে, এজেক্স এর কাজ দেওয়া আছে। এই বাটনটা ক্লিক করলাম, এজেক্স এর কন্টেন্ট চলে আসছে, দেখবেন লাইন লিখছে কয় লাইন কোড, এই কয় লাইন কোড লিখছে। আর আমাদের আগে কোড লেখা লাগতো কতগুলো, অনেকগুলো। এখানে ক্লিক করতেছি, div1 যেখানে আছে সেখানে লোড করবে কাকে, demo.txt এর মধ্যে যা আছে সেটাকে লোড করবে। demo.txt এর মধ্যে আছে hello jQuery and ajax is found, একটা p tag দেওয়া আছে p1, সেটার মধ্যে সামথিং লেখা আছে। ওই লেখাটা যখন ক্লিক করতেছি তখন এই লেখাটা আসছে। আর আগেরবার কি করতেছিল, আমাদের চেক করতে হয়েছে এটা রেডি হচ্ছে কিনা, ওইটা করতেছি না, এখন কিছুই করা যাচ্ছে না, এখন ওরা ব্যাকএন্ডে করে নিচ্ছে, ওদের ওখানে সবকিছু করা আছে jQuery এর মধ্যে। তো এই জন্য আমি বলছি jQuery ইউজ করবো না এজেক্স এর ক্ষেত্রে, কারণ কি হচ্ছে সেটা আমার জানা দরকার, না জেনে jQuery ইউজ করবো না। এই যে লোডের জন্য অনেক 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 এক্সাম্পল করে দেওয়া আছে। গেট এক্সটার্নাল কন্টেন্ট লোডেড সাকসেসফুলি, ওকে দিলাম, তারপরে আসছে এই যে অ্যালার্ট দিচ্ছে, স্ট্যাটাস সাকসেস আসছে, আপনি এরর আসছে, এন্ড ব্লা ব্লা ব্লা।
আরো অনেক কিছু আছে। এখানে পোস্ট মেথড, গেট মেথডের মাধ্যমেও ডাটা আনা যায়। আগেবার আমাদের বলা লাগতো, এখানে এত ডিটেইলসে কিছু বলতে হচ্ছে না। এইচটিটিপি রিকোয়েস্টে গেটের মাধ্যমে রেজাল্ট আনতেছি, রেজাল্টগুলো ব্যাক করছে গেটের মাধ্যমে। এই যে ডাটা, দিস সাম টেক্সট ফ্রম এক্সটার্নাল ASP ফাইল, স্ট্যাটাস সাকসেস। এক্সটার্নাল ASP ফাইল থেকে আসছে কোথায়, এই যে these some text from external ASP file. ওকে, আরো এক্সাম্পল আছে, এইখান থেকে শেষ করতে পারবো না। আর আপনাদের বেশিরভাগ পাবেন হচ্ছে যে কোয়েরির এক্সাম্পল পাবেন হচ্ছে কোড পেন। এখানে প্রচুর যে কোয়েরির এক্সাম্পল পাবেন। যেটা লাগবে সেটার জন্য সার্চ করে দেখুন, এখানে কোডগুলো দেওয়া থাকবে। এই যে কোডগুলো দেওয়া আছে, বাই মুভি টিকেট ক্লিক করলে আমাদের চলে গেল, তো কিছু একটা লিখছে তারা হাতে। এই যে রিমুভ, ক্লিক অন এলআই সামথিং। দেখতে এক্সাম্পল দেখতে so that's it, that's your syllabus for final term, but jQuery is not mandatory. Again, jQuery mandatory না, প্রজেক্টে ইউজ না করলে কোনো সমস্যা নেই, ঠিক আছে? যদি কিনা ইউজ করেন ভালো, বাট আমাকে বুঝাইতে হবে কেন করছেন, কিভাবে করছেন। ওকে, so if anyone has any question please ask. আমি নোটিস সবকিছু করে দিব। কারো কোনো কোশ্চেন আছে? আজকের জিনিস, প্রজেক্ট, এভরিথিং। ল্যাবটাস যাদের পেন্ডিং আছে 8 তারিখের মধ্যে ল্যাবটাস সব সাবমিট করব। স্যার আমরা যে প্রজেক্ট সাবমিটেশন কি আমরা ডেটাবেজের মধ্যে কি সবকিছু ইনক্লুড করব নাকি স্যার আমরা মানে প্রেজেন্টেশনের সময় আমরা ডেটাবেজে ইনক্লুড করব ডাটা? না, ডাটা অবশ্যই প্রজেক্ট সাবমিশনের জন্য ই করা হবে, ডাটাবেজ লাগবে। প্রজেক্ট সাবমিশনের সময় ডাটাবেজ লাগবেই। আর ওই যখন আপনি প্রজেক্ট প্রেজেন্টেশনের সময় তো ডাটাবেজ লাগবেই। আর প্রজেক্ট সাবমিশনের সময় ওইটাকে এক্সপোর্ট করে নেবেন, ডাটাবেজটাকে এক্সপোর্ট করে ওই এক্সপোর্ট যে এসকিউএল ফাইলটা হবে, ওই এসকিউএল ফাইলটা ওই প্রজেক্ট ফোল্ডারের ভিতরে দিয়ে দিবেন, এটুকু। স্যার আসলে আমি ওই টাস্ক করি না স্যার, আমি করছি মানে স্যার আমরা কি স্যার মানে ডেটাবেজে মানে ডেটা ইনক্লুড করে তারপরে কি আপনারা পপুলেট করে নেবেন। হ্যাঁ, ডেটা পপুলেট আগে থেকে করে রাখবেন, আগে থেকে ডাটা দিয়ে। কারণ না হলে সময় লাগবে না, আমার সামনে বসে আবার ইনসার্ট করবেন এটা সেটা। আমি যদি ইনসার্শন দেখতে চাই তাহলে ভালো, না দেখতে চাইলে দেখানো দরকার, সময় না। টিকা না নিয়ে বেরোবেন না বাসা থেকে 11 তারিখ, বা টিকা নিতে বের হবেন। স্যার আমার তো ফার্স্ট ডোজ দেওয়া কমপ্লিট হয়েছে, সেকেন্ড ডোজ না দিলে কি করব? ফার্স্ট ডোজ কমপ্লিট হলো, কিন্তু বার হওয়ার দরকার নেই, আইনের আওতায় নিয়ে নেবেন খবরে। স্যার মডার্না স্যার দেওয়ার পরে স্যার এই 2 দিন ধরে জ্বর স্যার, আজকেও জ্বর নিয়ে ক্লাস করতেছি, বুঝলাম না। জ্বর থাকা মানে ভালো, জ্বর থাকা মানে হচ্ছে আপনার শরীরে এফেক্ট করতেছে। জ্বর ঠিক আছে স্যার, কিন্তু বাম হাত স্যার মনে হয় যেন স্যার প্যারালাইজ হয়ে আছে বাম হাত। থাকবে, কয়দিন থাকবে, ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। আমি সেকেন্ড ডোজ পাইনি তখন, আমি সেকেন্ড ডোজ দিতে আসতে গেছিলাম, যাই দেখি বিশাল লাইন। প্রথমবার তো কোনো লাইনই ছিল না, গেছি দিয়ে চলে আসছি। আজকে গিয়ে দেখলাম বিশাল লাইন, কিছুক্ষণ ছিলাম তারপর চলে আসছি। কালকে একটু সময় নিয়ে যাবো, কালকে গিয়ে চলে আসবো। স্যার 8টার সময় দেওয়া শুরু করে নাকি স্যার 10টায় দেওয়া শুরু করে আসলে স্যার? অ্যাকচুয়ালি 9:30টার দিকে 10টার দিকে শুরু করে, ডিপেন্ড করে, মানে হসপিটাল টু হসপিটাল ডিপেন্ড করে, আমাদের তো কোনো আসলে ফিক্সড নেই। স্যার সেকেন্ড ডোজের জন্য কি স্যার আপনার এসএমএস আসছিল নাকি স্যার ওই আগে যে ডেট লিখে দিয়েছিল স্যার পেপারে ওইটাই? সেকেন্ড ডোজের জন্য এসএমএস লাগবে না, এই জন্যই তো এত জ্ঞান। যদি সেকেন্ড ডোজের জন্য ডেট দিয়ে দিত তাহলে তো এত ভিড় হতো। যদি সেকেন্ড ডোজের জন্য, আজকে আমার সামনে যে লোকটা দাঁড়ানো ছিল ওনার ডেট আসছে আজকে, কিন্তু উনি আজকে দিতে পারলো না। ওনার আজকে ডেট আসছে কিন্তু উনি দিতে পারেনি, কারণ সামনে সবাই ডেট ছাড়া মানুষ টিকা দিচ্ছে, বুঝতে পারছেন? মানে আমি বাসায় ফিরছি তখন 1:30 বাজে, আপনাদের সময় সাথে আমার 2টার সময় ক্লাস, আমার তাড়াতাড়ি বাসায় আসতে হবে, খাওয়া দাওয়া করতে পারিনি, মানে এসে শাওয়ার নিয়ে নামাজ পড়ে তারপর আপনাদের ক্লাস করতে বসছি। তো আমি তখন 1টা বেজে গেছে, কিভাবে ফিরবো, মানে আপনাদের ক্লাস নিতে হবে, কুইজ আছে,
তো আজকে দিতে পারি কি দিতে পারি না ঠিক নেই। আমার সামনে আরো 200 250 300 মানুষ আছে, আমি চলে আসছি, পরে পরে দিব। আর আমার সামনে যে লোকটা, ইমিডিয়েট সামনে যে লোকটা, সেও দিতে পারবে না, বিকজ একটু পরে 2টা বেজে যাবে, সে ঢুকতে পারবে না ভিতরে, 2টা বাজলে তো আর ঢুকতে পারবে না। সো ওই লোকটা মানে মন খারাপ করছে খুব দেখে, মানে স্বাভাবিক। তার আজকে এসএমএস আসছে, তো প্যানিক করার কিছু নাই। আপনার এতদিন লেট হয়েছে, আরো একদিন লেট করেন, সমস্যা নেই, প্যানিক করার কিছু নেই। মানে সে প্যানিক হইতেছিল যে আমি যদি আজকে ডেট না, টিকা না দিয়ে কালকে দিই, তাহলে তো আমার ডেট চেঞ্জ হয়ে যাবে। ভাই আপনি তো অলরেডি 2 মাস বা 1.5 মাস লেট করে ফেলছেন, আপনার যেদিন ডেট দেওয়া ছিল, অলরেডি 1.5 2 মাস লেট করে ফেলছেন।